হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? বলো কারা কারা আছো একটু দেখে নি। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। চিনতে পারছো তো? মনে আছে তো আমার কথা, নাকি ভুলে গেছো আমাকে? বলো, আমাকে কি মনে আছে তোমাদের? ওকে, খুব ভালো আছি। পারভেজ, ইয়াসির, হ্যালো, গুড আফটারনুন। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমরা আবারও শুরু করে দিয়েছি ভয়ঙ্কর লেভেলের একটি ক্লাস। এবং আজকে ক্লাসে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারে, কেমিস্ট্রি পার্টের সেকেন্ড চ্যাপ্টারে। আমরা অলরেডি তোমরা বিভিন্ন কালকে যেমন রোহিত স্যারের ক্লাস করেছো ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্স পার্ট, তার আগের দিন দেবজিৎ স্যারের ক্লাস করেছো, তোমরা লাইফ সায়েন্সের ক্লাস করে নিয়েছো। তারপর ম্যাথ স্যারের দুর্দান্ত ক্লাস চলছে, সিএসকে চলছে, ওদিকে পিবি চলছে। আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকশনের সেকেন্ড ক্লাস। এবং আজকে আমরা করব হচ্ছে বলো রুদ্ধশ্বাস রিভিশন এবং অ্যাজ ইউজুয়াল টেস্ট পেপারের সলিউশন। এবং আজকে ক্লাস শুনলে তোমাদের পর্যায় সারণী, আজকে যে চ্যাপ্টার রয়েছে, হ্যালো, পর্যায় সারণী চ্যাপ্টার থেকে কিন্তু কোনো ডাউট থাকবে না, একদম কথা। লোকেশ, আমি কিন্তু ভুলে যাইনি তোমাকে। তুমি কিন্তু ছদ্মবেশ ধরে আছো, তাই তো? গণেশ নাম দিয়ে তুমি জয়েন করো, বাট আসল মানুষটা কিন্তু লোকেশ, তোমাকে কিন্তু আমি বলিনি। সুতরাং চলো আমরা শুরু করি আমাদের আজকের সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস। আমরা কিন্তু আজকে শুরু করে দিচ্ছি, একটু জল খেয়ে নিই। আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস আমরা শুরু করে দিচ্ছি। এবং আজকে আমাদের টপিক হচ্ছে পিরিয়ডিক টেবল বা পর্যায় সারণী। সুন্দর রিভাইজ করব আমরা, তারপর টেস্ট পেপারের সলিউশন করব এবং তারপর আমরা তোমাদের 1-to-1 কোয়েশ্চেন অ্যান্সারের ডিসকাশনের সেই রাউন্ড শুরু করে দেব। তাহলে চলো। আর তোমরা তো জানো নিশ্চয়ই যে আমি বাবা জীবনে কিন্তু একটা লক্ষ্য নিয়ে চলি। তোমরা কি লক্ষ্য নিয়ে চলো? অবশ্যই তোমরাও কিন্তু লক্ষ্য নিয়ে চলো, কিন্তু আমি আবার মানুষটা তো আলাদা। একদিকে একজন জ্যোতিষী আর একদিকে একজন কেমিস্ট্রি টিচার। অনুপ্রীতি, ভালো আছি তো। আজকে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মাধ্যমিক 2026-এ ফিজিক্যাল সায়েন্সে 100 বুঝেছো? 1 নম্বরও কম না, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের পাখির চোখ। মাধ্যমিকে হচ্ছে 100। আর এই চ্যাপ্টারের কেমিস্ট্রির যত মিস্ট্রি, পিরিয়ডিক টেবিলের যত মিস্ট্রি, সব নিমেষে করে দেব সলভ। কাউকে কিন্তু আমি ভয় পাই না, তোমরা কিন্তু খুব ভালো করেই জানো। আগের দিন আমি কাউকে ভয় পাইনি, কোনো কোয়েশ্চেনকে আমি ভয় পাইনি। নিমেষে সব মিস্ট্রি করে দেব সলভ। 100 আমাদের লক্ষ্য। এইবারে শুরু হবে আমাদের ভিকে, মানে ভয়ঙ্কর খেলা। এইবার শুরু হবে আমাদের ভিকে, মানে হচ্ছে ভয়ঙ্কর খেলা। ভয়ঙ্কর খেলা, এ খেলা সে খেলা নয়, এ এক ভয়ঙ্কর খেলা। এটাকে তুমি ফুটবল, এটাকে তুমি ক্রিকেট, এটাকে তুমি ব্যাডমিন্টন, এটাকে কিন্তু তুমি বাস্কেটবলের মতো ভেবো না। এ খেলা সেই খেলা নয়, এটা হচ্ছে ভিকে। সবাই লেখো ভিকে, মানে ভয়ঙ্কর খেলা এবার শুরু হবে। ভিকে, ভয়ঙ্কর খেলা। ভি ফর ভয়ঙ্কর, কে ফর খেলা। আমরা এখন শুরু করে দেব। আর সমস্ত টপিক ভালো করে বোঝার পর তোমাদেরকে লিখতে হবে #CC, সি ফর ক্রিস্টাল, সি ফর ক্লিয়ার, সি ফর ক্রিস্টাল, সি ফর ক্লিয়ার। ভিকে এবং সিসি দুটোই কিন্তু আমাদের একসঙ্গে কিন্তু আমাদেরকে করতে হবে। এইবার শুরু হচ্ছে তোমাদের এইচএসকে। ওদিকে চয়ন স্যার কি করাচ্ছেন? সিএসকে। সিএসকে মানে কিন্তু চেন্নাই সুপার কিংস বা MS ধোনি বা থালা, সে কিন্তু না। চয়ন স্যারকে আমি কপি করি না, চয়ন স্যার আমার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাকে কপি করেন, বুঝতে পেরেছো তো? মাথায় রেখো, সিএসকে মানে হচ্ছে চয়ন স্যারের খেলা, আর আমরা করব হিমাদ্রি স্যারের খেলা। সুতরাং এটা হচ্ছে এইচএসকে। হিমাদ্রি স্যারের খেলা আমরা শুরু করবো হচ্ছে এইচএসকে। তাহলে সবাই রেডি হয়ে যাও। সবাই আগের দিনের মতন ভয়ঙ্কর এনার্জি নিয়ে ভয়ঙ্কর খেলায় নামার আগে একদম রেডি হয়ে যাও। আমরা আজকে শুরু করে দিচ্ছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে রসায়নের পর্যায় সারণী। এই চ্যাপ্টারে আমরা করব হচ্ছে সাজেশন এবং টেস্ট পেপারের সলিউশন। তাহলে চলো আমরা শুরু করছি মাধ্যমিক আলটিমেট প্রিপারেশন গাইডের সেকেন্ড রসায়নের ক্লাস। এবং এই ক্লাসে আমাদের টপিক হচ্ছে পর্যায় সারণী চ্যাপ্টার। আজকে 17 তারিখ। তাহলে আমরা আবার গুগল ক্যালেন্ডারটা খুলে নিয়েছি, বুঝলে? আমরা কি করেছি বলো? গুগল ক্যালেন্ডারটা খুলে নিয়েছি। আগের সপ্তাহে আমরা কি পড়েছিলাম? গ্যাসের আচরণ চ্যাপ্টার। কি পড়েছিলাম? গ্যাসের আচরণ চ্যাপ্টার পড়েছিলাম, বুঝতে পেরেছো? আজকে 10 তারিখ, রিমেম্বার দ্য ডেট। আজকে আমরা পড়বো হচ্ছে পর্যায় সারণী। আমরা পড়বো হচ্ছে বলো পর্যায় সারণী চ্যাপ্টার পড়বো, পর্যায় সারণী চ্যাপ্টার পড়বো। এবার ছোট্ট একটু শিডিউলে চেঞ্জ হবে। এর পরের ক্লাস
19 তারিখ করে দিলাম, মাথায় যেন থাকে। ওদিনকে আমরা পড়বো হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। আমরা কি পড়বো? আয়নীয় এবং সমযোজী বন্ধন মানে রাসায়নিক বন্ধন পড়বো। তাহলে আজকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এর পরবর্তী ক্লাসটা রসায়নের 17 তারিখের জায়গায় হবে হচ্ছে 19 তারিখ বিশেষ কারণে। 17 তারিখের জায়গায় হবে হচ্ছে 19 তারিখ, সেটা হচ্ছে বিশেষ কারণে। লোকেশ জিজ্ঞাসা করেছে যে স্যার কি খেলা হবে? এখন আমরা করব হচ্ছে রসের খেলা। আমরা করব হচ্ছে রসের খেলা, রসায়নের রসের খেলা করব। এবং ভাঙা পায়ে ভাঙা হাতে কাটা মুন্ডু নিয়ে ভয়ঙ্কর খেলা হবে, বুঝতে পেরেছো তো? এ খেলা রসের খেলা হয়েছে। এর পরের সপ্তাহে কিন্তু ডেটটাকে চেঞ্জ করে দিয়েছি, 17 তারিখের জায়গা হবে 19 তারিখ। এটা কিন্তু যারা লাইভ ক্লাসে দেখছো তারা কিন্তু মাথায় রাখবে। 17 তারিখে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা আমি 19 তারিখে শিফট করলাম, ওদিনকে আমরা পড়বো হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। সবাই রেডি তো? আমি কিন্তু আবারও রেডি হয়ে গেছি। আমি কিন্তু ওয়ার্ম আপ করে চলে এসেছি আজকে। সকাল থেকে আমি কিন্তু শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস করে চলেছি, ওয়ার্ম আপ করছি। যেরকম দেখবে কি হয় বলো তো, যে যখন ক্রিকেট খেলা হয়, যেমন কালকে একটা ক্রিকেট খেলা হয়েছিল তাই তো, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা T20 ম্যাচ। তো দেখবে ম্যাচের আগে দেখবে প্লেয়াররা সব ওয়ার্ম আপ করে। তোমাদেরকেও বলে দিচ্ছি, যেদিনকে তোমরা আমার ক্লাস বেসিক্যালি জয়েন করবে, সেদিনকে ক্লাসে জয়েন করার 2 ঘন্টা আগে থেকে তোমরা কিন্তু এক্সারসাইজ করবে, বুঝতে পেরেছো তো? তোমরা কিন্তু মেডিটেশন করবে, যাতে মনটাকে তোমরা কিন্তু শান্ত করতে পারো। তবেই তোমরা কিন্তু আমাদের আজকের ক্লাসের ভিকে মানে ভয়ঙ্কর খেলার এই ক্লাসে তোমরা কিন্তু ভয়ঙ্করভাবে শিখতে পারবে অনেক কিছু, বুঝতে পেরেছো? শিখতে পারবে কিন্তু অনেক কিছু। তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি পর্যায় সারণী চ্যাপ্টারের কাজ। তাহলে দেখি আমাদের প্রথমে কি আছে। দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, এক্ষুনি বলো আধুনিক পর্যায় সারণীর যে আধুনিক পর্যায় সূত্র, কোন বৈজ্ঞানিক সেই আধুনিক পর্যায় সূত্রটিকে প্রণয়ন করেছিলেন? লেখো। ওকে, বিউটিফুল। না, অন্বেষা ভুল উত্তর, বাকিরা সব সঠিক উত্তর। সৌম্যজিৎ ভুল উত্তর, সূচনা ভুল উত্তর, বাকিরা কিন্তু ঠিকঠাক উত্তর দিচ্ছে। আমি জিজ্ঞাসা করেছি আধুনিক পর্যায় সারণী, সংহিতা ভুল উত্তর। আধুনিক পর্যায় সূত্রটা প্রণয়ন করেছিলেন কে? এর উত্তর হচ্ছে হেনরি মোজলে, একদম ঠিক। সুজন ভুল উত্তর। অ্যান্সার হবে হচ্ছে হেনরি মোজলে। উনি কিন্তু আধুনিক পর্যায় সূত্রটিকে প্রণয়ন করেছিলেন। মনে আছে হেনরি মোজলের সূত্রটা কি ছিল? সেটা হচ্ছে বলো, পরমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম উহার পারমাণবিক সংখ্যার সহিত পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মনে আছে? পরমাণুগুলোর ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো রয়েছে ওগুলো ওদের পারমাণবিক সংখ্যার সহিত পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এর আগে যে নিয়মটা ছিল মেন্ডেলিভের পর্যায় সারণী, সেই পর্যায় সারণীতে প্রচুর ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলোকে সংশোধন করে হেনরি মোজলে এই আধুনিক পর্যায় সারণীটাকে প্রণয়ন করেছিলেন এবং পরে নিলস বোর এই পর্যায় সারণীটাকে সুন্দর করে তৈরি করেছিলেন, যেটা আমার পেছনে কিন্তু দেখো লেখা আছে। আচ্ছা, এবার আমাকে বলো আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় এবং কতগুলো শ্রেণী আছে বলো? হ্যাঁ রাধিকা, এক্সরে পরীক্ষা করে। কতগুলো পর্যায় এবং কতগুলো শ্রেণী আছে বলো? কতগুলো পর্যায়? একদম সুব্রত, পারফেক্ট অ্যান্সার। ওকে, রূপম ঠিক আছে। ওকে রাধিকা, খুব সুন্দর। সৃষ্টি, আরেকজন নাম মিস হয়ে গেল। ওকে রাজন্না, খুব সুন্দর। কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী আছে? একদম সঠিক উত্তর। সূচনা, কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী আছে বলো? কতগুলো পর্যায় কতগুলো শ্রেণী? উল্টো হয়ে গেল রূপম, তুমি বলেছো 18টা পর্যায় আছে, তা কিন্তু না, 7টা পর্যায় এবং 18টা শ্রেণী। একদম সংহিতা চ্যাটার্জি, 7টা পর্যায় এবং 18টা শ্রেণী। 7টা পর্যায় এবং 18টা শ্রেণী, এইটাই রয়েছে আমাদের হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে। কিন্তু আজকে আমাদের ক্লাসে এই আধুনিক পর্যায় সারণীতে পৌঁছানোর আগেরও কিছু টপিক তোমাদেরকে জানতে হবে। যেমন দেখো, আমরা আজকে পড়ব হচ্ছে পর্যায় সারণী এবং পর্যায় সারণী সম্পর্কিত ধারণা, এবং তারপর আমি 100% সাজেশন টেস্ট পেপারের বিভিন্ন স্কুলের পেপার দেখে কোন কোয়েশ্চেন রিপিট হয়েছে সব কিছুকে নিয়ে আমরা একদম ডিটেল স্টাডি করে আজকে উপস্থিত হয়েছি। তো 100% সাজেশন, তারপর আমরা করব টেস্ট পেপারে সলভ, এবং আমরা করব হচ্ছে তোমাদের পার্সোনাল, যেরকম আমরা করেছিলাম আগের উইকে, 1-to-1 ডাউট ক্লিয়ারিং সেশন। ওকে, তো আমরা শুরু করছি পর্যায় সারণী তৈরির ইতিহাস। একদম রাধিকা, তোমরা তো কালকে এই ক্লাসটাকে ইউটিউবেও পেয়ে যাবে, ঠিক আছে? বিকেল 4টের সময়তে পেয়ে যাবে।
সুতরাং এখন যদি তুমি সব কিছু নোট ডাউন না করতে পারো তাহলেও কিন্তু তোমরা কিন্তু পরে নোট ডাউন করার সুযোগ পাবে। গুড আফটারনুন ঋষভ নন্দী। সুতরাং ক্লাসটা মন দিয়ে শোনো এবং খাতা নিয়ে বসো, পেন নিয়ে বসো এবং সব কিছুকে নোট ডাউন এবং জট ডাউন করতে শুরু করো। ওকে, দেখো ডোবেরেনারের এই যে পর্যায় সূত্র, ত্রয়ী সূত্র, 1817 সালে ত্রয়ী সূত্র। ওকে, একটুখানি আমরা তোমাদের কাছে প্রশ্ন করব, এই যে ট্রায়াড বা এই যে ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে কজন? ধরো ত্রয়ী একটা সিনেমা আছে, বাংলা একটা সিনেমা আছে জিতের, ঠিক আছে, সিনেমার নাম হচ্ছে ত্রয়ী। ওই সিনেমাতে 3 জন ব্যক্তির মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। তাহলে এখানে তিনটে মৌলের কথা বলা হয়েছে। ত্রয়ী মানে হচ্ছে 3টে, এখানে কিন্তু বলতো 3টে মৌলের কথা বলা হয়েছে যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো প্রায় সমান, তাই তো? 3টে মৌলের কথা বলা হয়েছে যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ বলো প্রায় সমান। ওকে, এবার আমার প্রশ্ন, খুব সাবধান বলে দিচ্ছি, এই যে ডোবেরেনারের যে ত্রয়ী সূত্র, উনি কটা ত্রয়ী মৌল, কটা ট্রায়াড উনি আবিষ্কার করেছিলেন বলো? কটা ট্রায়াড উনি আবিষ্কার করেছিলেন বলো? কটা ট্রায়াড উনি আবিষ্কার করেছিলেন? ওকে, ব্রিলিয়ান্ট বস। না, শুভশ্রী ভুল উত্তর, অভিক ভুল উত্তর, সূচনা ভুল উত্তর, স্বাতি এটা খুবই ভুল উত্তর, রাজশ্রী ঠিক আছে, সনহিতা ভুল আছে। ভালো করে শোনো, কটা ট্রায়াডের প্রস্তাব করা হয়েছিল? নাম্বার অফ ট্রায়াড ছিল 3টে। খুব ইজি, 3টে মৌল দিয়ে ট্রায়াড হয়, আর এরকম ট্রায়াড সংখ্যাও হচ্ছে 3টে মৌল দিয়ে ট্রায়াড হয়। ইয়েস অর নো? সেঞ্চুরি যখন করে বিরাট কোহলি কত রান করলে মিনিমাম সেঞ্চুরি হয়? 100। তো সেরকমই কিন্তু ট্রায়াডে আছে 3টে মৌল এবং ট্রায়াডের সংখ্যাও হচ্ছে তোমার 3টে। কোন কোন ট্রায়াড আবিষ্কার হয়েছে ভালো করে শোনো। গ্রুপ নাম্বার 1-এ একটা ট্রায়াড ছিল লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, বুঝতে পেরেছো? গ্রুপ নাম্বার 2-তে একটা ট্রায়াড ছিল, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে স্ট্রনশিয়াম। তবে তোমাদের কিছু কিছু বইতে আমি দেখেছি এটাকে এরকম লেখা আছে, লাইক বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, এটা কিছু কিছু বইতে লেখা আছে, বাট অ্যাকচুয়ালটা যেটা আগে বলতে চাইছিলাম সেটা কিন্তু আছে। আর একটা ট্রায়াড রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 17 হ্যালোজেন পরিবারে। তারা কারা বড়? তারা হচ্ছে ক্লোরিন, তারা হচ্ছে ব্রোমিন এবং তারা হচ্ছে আয়োডিন। বুঝতে পেরেছো? ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন, ইজি। এবার নিয়মটা কি দেখো, পটাশিয়ামের পারমাণবিক ওজন কত বলো? 39 হলো। লিথিয়ামের পারমাণবিক ওজন কত বলো? 7। তাহলে সোডিয়ামের পারমাণবিক ওজন কত? 7 আর 39-এর গড় এবং করলে আসে কত বলো? 23। এবং এই সংখ্যাটাই হচ্ছে সোডিয়ামের নিকটস্থ পারমাণবিক ওজন। তাহলে প্রথম এবং শেষ মৌলের পারমাণবিক গুরুত্বের যেটা গড়, যেটা অ্যাভারেজ, সেটাই হচ্ছে আমার 2 নম্বর মৌলের পারমাণবিক গুরুত্ব। হ্যাঁ রাজশ্রী, কি বলেছিলাম? কিছু কিছু বইতে লেখা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, বাট দেখবি আমি যখন গ্রুপ নাম্বারটা লেখা শুরু করলাম তোমাকে আমি অন্য কিছু বলছিলাম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়ামের কথা বলছিলাম। কিন্তু কিছু কিছু বইতে কি লেখা আছে বলো? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত কি বলো? ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। আরেকটা জিনিস দেখো, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? 35.5। আয়োডিনের কত? অলমোস্ট ইকুয়াল টু 127। ব্রোমিনের কত পারমাণবিক গুরুত্ব? প্রায় 80। এবং এই 80 সংখ্যাটা হচ্ছে 127 আর 35.5-এর লসাগু, বুঝেছো? 127 এবং 35.5-এর হচ্ছে বলো লসাগু। একদম অর্পণ, তুমি তো একদম সুন্দর বলেছো, একদম ঠিক বলেছো। তুমি কি কখনো ভুল বলতে পারো? আমি ভাবতেই পারি না যে অর্পণ একটা ভুল উত্তর দেবে। বুঝতে পেরেছো কিনা বলো? এবার তোমাদেরকে আমি একটা ভয়ঙ্কর কোয়েশ্চেন দিচ্ছি, খুব সাবধান কিন্তু। একটা ভয়ঙ্কর কোয়েশ্চেন দিচ্ছি আমি, ভয়ঙ্কর খেলার ক্লাসে একটা ভয়ঙ্কর কোয়েশ্চেন। ভালো করে দেখো কি বলছি। তিনটি মৌল ট্রায়াড গঠন করে। 3টি মৌল ট্রায়াড গঠন করে। যদি মৌল তিনটির পারমাণবিক ওজন, যদি মৌলত্রয়ের পারমাণবিক গুরুত্ব, ওকে ভেরি গুড,
পারমাণবিক গুরুত্ব এক্স মাইনাস ওয়ান কমা এক্স মাইনাস 3/2 অ্যান্ড 2x মাইনাস 5 হয়, তবে এক্স এর মান কত? তাড়াতাড়ি শুরু করো। ভয়ঙ্কর কোয়েশ্চেন, ভয়ঙ্কর খেলার ক্লাসে শুরু করে দাও। 3টি মৌল নাকি ট্রায়াড তৈরি করে বলে দিয়েছি। হলো, যদি 3টি মৌলের পারমাণবিক গুরুত্ব এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3/2, এক্স মাইনাস 3/2 কিন্তু এক্স মাইনাস 3/2 না, আর যদি 2x মাইনাস 5 হয় তাহলে এক্স এর মান কত বলো? সুন্দর করে শুরু করো। দেখি কে পারে। যে পারে সে হবে লিভিং লেজেন্ড, আর যে পারবে না সে হবে লুজার। তাকে কিন্তু রিস্টার্ট করতে হবে, বুঝতে পারছো? যে পারবে না সে হবে লুজার। অ্যান্ড আই হেট লুজার্স, আই অলওয়েজ আ চ্যাম্পিয়ন, বুঝতে পারছো তো? আমি তো জানোই আমি গ্রেটেস্ট অফ অল টাইম, পৃথিবীর শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার হচ্ছে আমি। সুতরাং আমি কিন্তু লুজারদেরকে একদম সহ্য করতে পারি না। সুব্রত অ্যান্সার দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, ঋষভ দিয়েছে, সবাই অ্যান্সার দিতে পারছে। রাধিকা, ওকে, শুভশ্রী, আলাদা আলাদা উত্তর পাচ্ছি। কেউ উত্তর দিচ্ছে 1, কেউ দিচ্ছে 3, কেউ আবার দিচ্ছে 1.5। রাজন্যা দিচ্ছে একটি উত্তর, খুব সুন্দর। ওকে, আর কেউ ওকে, রাধিকা দিচ্ছে, অঙ্কনও অ্যান্সার দিয়ে দিয়েছে, অঙ্কন কুণ্ডু। অভিক দিয়েছে অ্যান্সার, স্বাতি দিয়েছে একটা অ্যান্সার, বিভোর দিয়েছে, ইয়াসির। ওকে, বিভিন্ন উত্তর। কেউ দিচ্ছে 1, কেউ 1.5, কেউ 2 দিচ্ছে, কেউ 3 দিচ্ছে, কেউ 4 দিচ্ছে, রাজশ্রী দিচ্ছে, রূপম দিচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছে। রাজশ্রী চট্টোপাধ্যায় অ্যান্সার দিচ্ছে। ওকে, ঋষভ নন্দী দিচ্ছে, নির্বাণ দিচ্ছে, ওকে, সবাই দিচ্ছে। ওকে, এবার আমাদের অনুপ্রীতি দিচ্ছে, সৌমজিৎ। ওকে, এবার কি দেখছি ভালো করে দেখো। কি করবো শোনো, নিয়ম কি? প্রথম মৌলের পারমাণবিক গুরুত্ব কত? এক্স মাইনাস 1। তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্ব কত? 2x মাইনাস 5। তাহলে তুমি এক্স মাইনাস 1-এর সাথে তুমি 2x মাইনাস 5 যোগ করো, যোগ করে তুমি গড় করো, এবং গড়ের মান আসবে এক্স মাইনাস 3/2, মানে এক্স মাইনাস 1.5, তাই তো বন্ধুরা এবং বান্ধবীরা? এক্স মাইনাস 1.5 হবে কি হবে না বলো? 3/2কে যদি আমরা 1.5 লিখতেই পারি। এবার করবো হচ্ছে বজ্র গুণন। কি আছে বলো? 3x মাইনাস 6, দ্যাট উইল বি ইকুয়াল টু 2x মাইনাস 3। এবারে বলো কি আসছে? এক্স এর ভ্যালু চলে এলো হচ্ছে 3। সুতরাং যারা যারা অ্যান্সার 3 দিয়েছো, ম্যাক্সিমামই অ্যান্সার 3 দিয়েছে। ইমন, বিভোর চক্রবর্তী, তারা দিয়েছে সবাই সঠিক উত্তর। কিন্তু বাকিরা একদম সবাই জানি, সবাই জানি, সব রেকর্ড করছি ওদিকে, কিন্তু সব রেকর্ড হচ্ছে, সব ট্র্যাক করছি আমি। আর যারা কিন্তু 3 উত্তর দিতে পারোনি তাদেরকে আমি খুব কষ্ট পেয়েছি, এবং তাদেরকে কিন্তু নতুন করে পড়াশোনাটাকে শুরু করে দিতে হবে। লোকেশ অ্যান্সার দিতে পারছে, খুব ভালো লাগছে আমার। লোকেশের সাথে কমিউনিকেশন আমার খুব পছন্দ হচ্ছে। কিন্তু একদম সৌমজিৎ, রাধিকা, সবাই পারফেক্ট অ্যান্সার দিয়েছো। যারা 1 অ্যান্সার দিয়েছো বা 1.5 বা 2 বা 4, তাদেরকে আমি কান ধরে নীল ডাউন করিয়ে রেখে দেবো যদি আমি সামনে পেতাম। কারণ এই সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সার মাধ্যমিকের মাত্র 1.5 মাস বাকি। 2 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে বাবা, আর আজকে হয়ে গেছে কত বলো? আজকে 10 ডিসেম্বর, তাহলে 2 মাসেরও কিন্তু কম বাকি, 1 মাস আর 3 সপ্তাহ মতন বাকি। এখানে কিন্তু ভুল উত্তর কিন্তু আমি ক্ষমা করতে পারি না, আমি কিন্তু এসবকে একদম বরদাস্ত করি না, ঠিক আছে? চলো আমরা এগোচ্ছি। বলো, নিউল্যান্ডের অক্টেভ নিয়ম, ভালো করে শোনো। কি আছে, আমরা কি পড়েছিলাম বলো? হাইড্রোজেন, হিলিয়ামের কথা বাদ দাও, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর বলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। প্রথম 20টা মৌলের নাম লিখেছি বন্ধুরা। এবং এই 20টা মৌলের মধ্যে তুমি যদি ভালো করে গান, তোমাদের মধ্যে অনেকে গান ফান করো না? আমি তো খুব ভালোবাসি আর কি গান, ঠিক আছে? অরিজিৎ সিংয়ের বিরাট ফ্যান আমি। তো কি করছি শোনো, সা রে গা মা পা ধা নি, তারপরে কি আসে? আবার সা, হাই স্কেলে সা চলে আসছে। তার মানে কি এটা আমাদের, বুঝতে পারছো তো, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ঠিক আছে? তুমি দেখবে কি
কোনো মৌল থেকে তুমি যদি শুরু করো তাহলে 8 নম্বর মৌলতে গিয়ে 1 2 3 4 5 6 7 8 গুণ করি। চয়ন স্যারের ক্লাস আমিও শুনি। 1 2 3 4 5 6 7 এবং 8। 8 নম্বর মৌলতে গিয়ে তুমি যারে পাও তাকে ধরে রাখতে পারো কি, সেটা হচ্ছে বড় কথা। তো 8 নম্বর মৌলতে গিয়ে কিন্তু প্রপার্টি রিপিটেশন ঘটছে। এবার সেটা শুধু লিথিয়াম দিয়ে শুরু করবো তা না, তুমি কার্বন দিয়ে শুরু করো বাবা সোনা। 1 2 3 4 5 6 7 8। তুমি দেখো কার্বনের সাথে সিলিকনের মৌলের ধর্ম কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। ওকে সৌম্যজিৎ, গান আমারও খুব ভালো লাগে। অরিজিৎ সিং এর বিরাট ফ্যান, শ্রেয়া ঘোষাল, ঠিক আছে, এদের ফ্যান আমি আর কি, ঠিক আছে। আচ্ছা বিভোর বলছে স্যার আমি গিটারিস্ট, একদম খুব ভালো। যদি একদিন তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি গিটার বাজাবে আর আমি গানটা শুনবো, ঠিক আছে। ওকে ইয়াসি, আমি জানি অরিজিৎ সিং এর বাড়ি হচ্ছে আমাদের মুর্শিদাবাদে আছে। এবার তুমি আমাকে বলো যে নিউল্যান্ডের এই যে অষ্টকের যে নিয়ম, এই অষ্টক নিয়মের একটা সীমা আর বদ্ধতা দুটোই কিন্তু লেখো। নিউল্যান্ডের এই অষ্টক নিয়মের সীমাবদ্ধতা কি লেখো, সীমাবদ্ধতা কি একটু বলো, কি আছে লিমিটেশন যার জন্য এই নিয়মটা আমরা খারিজ করে দিলাম, বলো কে বলতে পারে নিউল্যান্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা? যে পারবে তাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাবো আমি। সৃষ্টি ভুল উত্তর, অভিক কারেক্ট অ্যান্সার, ওকে ঋষভ নন্দী কারেক্ট অ্যান্সার, হ্যাঁ শুভশ্রী কারেক্ট অ্যান্সার, অনুপ্রীতি কারেক্ট অ্যান্সার। ভারী মৌলগুলোর জন্য অ্যাপ্লিকেবল না। ভারী মৌল মানে কারা? অরিজিৎ কারেক্ট অ্যান্সার। ক্যালসিয়াম যাদের পারমাণবিক সংখ্যা কত? 20, তো পারমাণবিক সংখ্যা 20 পর্যন্ত এই নিয়মটা প্রযোজ্য। তারপরে যে ভারী মৌলগুলো রয়েছে মানে 21, 22, 23 যারা আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এরা রয়েছে, এদের জন্য কিন্তু ভালো করে শোনো, এদের জন্য কিন্তু নিউল্যান্ডের অষ্টক নিয়মটা অ্যাপ্লিকেবল না। আর একটা কি ত্রুটি আছে বলো? ওকে খুব সুন্দর লিখছে অনেকে, বিরাট করে লিখেছে একজন রণজয়, খুব ভালো লেগেছে। আর একটা ত্রুটি দেখো, তখন কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার না হওয়াতে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনো নাম উচ্চারণ করা হয়নি নিউল্যান্ডের অষ্টক সূত্রতে। হাইড্রোজেন নেই, হিলিয়াম নেই, নিয়ন নেই, আর্গন নেই, ক্রিপ্টন নেই, জেনন নেই, রেডন নেই, অগ্নেশন নেই, কোনো নিষ্ক্রিয় গ্যাস নেই। সুতরাং এটাও কিন্তু একটা সীমাবদ্ধতা নিউল্যান্ডের কিন্তু বলো অষ্টক নিয়মের জন্য। এই নিয়মটাকে আমি কিন্তু উড়িয়ে দিয়েছিলাম, হয়েছে? আচ্ছা এরপরে আরেকজন বুড়ো লোকের একটা কথা আমি তোমাদেরকে বলবো, বুঝতে পেরেছো তো? সে লোকটার নাম হচ্ছে লোথার মেয়ার। এটাকে আমরা বলি লোথার মেয়ারের লেখচিত্র। লোথার মেয়ার্স ল অফ দ্য গ্রাফ। তো লোথার মেয়ার একটা লেখচিত্র অঙ্কন করেছিলেন, যে লেখচিত্রতে পরমাণুর আয়তনকে আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস এবং পারমাণবিক গুরুত্বকে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস আমরা ড্র করছি। অ্যালং এক্স অ্যাক্সিস আমরা কি করছি বলো? ড্র করছি। তোমরা কি এই গ্রাফটার নিয়ম জানো? এই গ্রাফটা কেমন হবে তোমরা কি জানো? কেউ জানো কি? এই গ্রাফটা হবে হচ্ছে তরঙ্গের মতন, উত্থান এবং পতন, শীর্ষ এবং পাদ মিলে আমাদের তরঙ্গ যেরকম জীবনের মতন উত্থান এবং পতন, তো এই গ্রাফটাও কিন্তু হবে তোমার তরঙ্গের মতন। এবং গ্রাফটা তোমার এরকম হবে, এইরকম তোমার গ্রাফটা হবে, তাই তো? এইরকম তোমার গ্রাফটা হবে। পারমাণবিক আয়তন ভার্সেস পারমাণবিক গুরুত্বের গ্রাফটা কিন্তু তোমার এইরকম হবে। আচ্ছা পরমাণুর আকার কেমন বলে তোমাদের মনে হয়? গোলক না আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, কেমন বলে তোমাদের মনে হয় বলো? পরমাণুর আকার কেমন বলে তোমাদের মনে হয়? গোলক না আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? ওকে গোলক অ্যান্সার দিচ্ছি সবাই, খুব সুন্দর। এবারে বলো গোলকের আয়তন কত? চয়ন স্যারের খেলা, সিএসকে খেলা ক্লাস করে বলো, জ্যামিতি বলো, পরিমিতি সব বলো। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তাহলে পরমাণুর আয়তনের সূত্র কি হবে বন্ধুরা? 4/3 পাই আর কিউব।
তাহলে পরমাণুর ব্যাসার্ধ জানা গেলেই কিন্তু আমরা পরমাণুর আয়তন বার করতে পারি। হয়েছে? এবার এই গ্রাফটাকে দেখো, যে কোনো গ্রাফের শীর্ষবিন্দুকে আমরা বলি হচ্ছে শীর্ষ, মানে ক্রেস্ট, এটাকে বলে শীর্ষ। আর নিম্নতম বিন্দুকে আমরা বলি হচ্ছে ট্রাও বা পাদ, আমরা বলি ট্রাও বা পাদ। তো এই গ্রাফে শীর্ষবিন্দুতে কারা ছিল জানো? ক্ষার ধাতু। শীর্ষবিন্দুতে কারা ছিল বলো? ক্ষার ধাতু। ক্ষার ধাতু কারা তারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যারা আছে, ক্ষার ধাতুগুলো রয়েছে। ঠিক আছে বন্ধুরা? একদম পাদবিন্দুতে, একদম নিচের বিন্দুতে, একদম পাদবিন্দুতে কারা আছে বলতে পারো? একদম তলায় কারা আছে বলতে পারো? একদম তলায় কারা আছে জানো? একদম তলায় আছে সন্ধিগত মৌল। পাদবিন্দুতে রয়েছে তোমার সন্ধিগত মৌল, যেগুলোকে আমরা বলি ডি ব্লক। সন্ধিগত মৌল রয়েছে, সন্ধিগত মৌল রয়েছে। এবং এইভাবে আমরা গ্রাফ ড্র করে লোথার মেয়ার কি করেছিলেন? একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এটা কি খুব সুবিধাজনক বিষয়? খুব ভালো লাগছে কি দেখতে? তুমি আমাকে বলো, পর্যায় সারণী কি এরকম হওয়া উচিত? একটা গ্রাফ, একটা লেখচিত্র তো এমনিতেই কঠিন আঁকা। তোমরা তো পারো গ্রাফ ড্র করতে। কী যে করো তোমরা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিলে বিন্দু আঁকো, সরল রেখা আঁকো, তাই তো? এসব করো তো। সমাধান বিন্দু বার করো লেখচিত্রের, এইসব করো তোমরা গ্রাফ। কিন্তু একটা গ্রাফ ড্র করে সেখান থেকে পরমাণুর কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি সংক্রান্ত আইডিয়া পাওয়া কি খুব সহজলভ্য ব্যাপার? না। এই জটিল বিষয় থেকে পরিত্রাণ করার জন্য আমরা কিন্তু লোথার মেয়ারের এই লটাকে বাদ করে দিয়েছিলাম। মাথায় রেখো, এটা কিন্তু খুবই কমপ্লেক্স মডেল, খুব কঠিন, খুব কমপ্লেক্স মডেল, এবং সেজন্য লোথার মেয়ারের লেখচিত্রটা কিন্তু বলো বাদ হয়ে গেল। আমরা এলাম মেন্ডেলিভের পর্যায় সারণীতে। আমরা কোথায় এলাম বলো? আমরা এলাম হচ্ছে বলো মেন্ডেলিভের পর্যায় সারণীতে। তো এরকম একটা কাপ কেমন লাগছে বলো? আমার বাড়িতে এরকম একটা কাপ আছে। সেই কাপের ছবিটা সকালে উঠে আমি পিরিয়ডিক টেবিল দিয়ে আমি কি করি বলতো? কফিটা খাই। দুপুরবেলায় আমি কেমিক্যাল বন্ড দিয়ে আমি লাঞ্চ করি। সন্ধেবেলাতে যখন চাটা খাই তখন আমরা, ঠিক আছে, ওই ধাতু চ্যাপ্টার দিয়ে আমি চাটা খাই। আর রাতের বেলায় আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি, মানে জৈব যৌগ দিয়ে আমি ডিনারটা করে আমি ঘুমাই। বুঝতে পেরেছো তো? এটা আজকে আমাদের সকালবেলা উঠেছি, রাতে তো ঘুম হয়নি তোমাদের কথা ভাবতে ভাবতে, ঠিক আছে? তো সকালবেলা উঠেছি আমি। তো আজকে ভাবলাম যে বেসিক্যালি আমি কদিন ধরে একটুখানি চা খাচ্ছি না সকালে উঠে, কিন্তু আজকে তখন দেখলাম পর্যায় সারণী চ্যাপ্টারে ক্লাসটা নিতেই হবে, তখন আমি পর্যায় সারণী দিয়ে আমি ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়লাম। তা আমার এই কাপটা কেমন লাগছে বলো? আমার নাম কি? আমি এখন যেটা করেছিল হচ্ছে এইচএসকে, মানে হিমাদ্রি স্যারের খেলা চলছে, তাহলে আমার নাম নিশ্চয়ই হিমাদ্রি গাঙ্গুলি, এবং আমি এখন খেলছি, বড় প্লেয়ার আমি, পৃথিবীর শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার হচ্ছি আমি। তো এই যে কাপটা আছে, এই কাপটা কিন্তু আমি অর্ডার দিয়ে বানিয়েছি, ঠিক আছে? এই কাপটা কিন্তু কুমারটুলি থেকে, ঠিক আছে, কুমারটুলি থেকে আমি এটা একজন বিখ্যাত মৃৎশিল্পীকে দিয়ে এই কাপটাকে কিন্তু আমি বলো একটা অর্ডার দিয়ে বানিয়েছি। এই কাপের সামনে তো পর্যায় সারণী আঁকা আছে। তোমরা কি জানো এই কাপের পিছনে কি আছে? তাহলে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে একদিন দেখাবো। তোমরা যদি আমার নাম্বার পেতে, তাহলে আমার হোয়াটসঅ্যাপটা যদি দেখতে, আমার হোয়াটসঅ্যাপের ডিপিতে কিন্তু এই কাপটার পিছনে ওখানে আমার একটা সানগ্লাস পরা ছবি আছে, যে সানগ্লাস পরা ছবিতে আমি পুরো পর্যায় সারণীটা নিয়ে বসে আছি, ঠিক আছে? সানগ্লাস পরে আমি আছি। বেসিক্যালি আমি ক্লাসেই সানগ্লাসটা পরে আসতে চেষ্টা করেছিলাম, কিন্তু বেসিক্যালি মানে সানগ্লাসটা যদি আমি পরি আর কি, তাহলে তোমাদের হয়তো নজরটা সানগ্লাসের দিকে থাকবে, পর্যায় সারণীর দিকে থাকবে না। তাই তোমাদের দৃষ্টিশক্তিটাকে একটুখানি ডেভিয়েট করার জন্য আমি কিন্তু এই কাপের চিত্রটা এঁকেছি। এটা কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর কাপ নয়, এটা আধুনিক পর্যায় সারণীর কাপ। কিন্তু এই আধুনিক পর্যায় সারণীর আগেও কিন্তু আর একটা পর্যায় সারণী ছিল, সেটা ছিল আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণী, তাই তো? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারবে মেন্ডেলিভের পর্যায় সারণী যখন তৈরি হয়েছিল উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন হচ্ছে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম উহাদের পারমাণবিক গুরুত্বের সহিত পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাই তো? মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম উহার পারমাণবিক গুরুত্বের সহিত পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু পারমাণবিক গুরুত্ব কথাটাই তো ভুল ছিল। ওটা কী হওয়া উচিত? পারমাণবিক ক্রমাঙ্ক হওয়া উচিত, পারমাণবিক সংখ্যা হওয়া উচিত, তাই তো? একদম বর্ণালী, একদম ঠিকই বলেছ। কিন্তু উনি দেখো বলেছিলেন হচ্ছে বলো পারমাণবিক গুরুত্ব বলেছিলেন।
তোমরা কি আমাকে কেউ বলতে পারো মেন্ডেলিভের সময় কটা মৌল আবিষ্কৃত ছিল বলো? মেন্ডেলিভের সময়, জিও জিও সবাই একদম কাঁপাচ্ছ দেখছি, 63টা। মেন্ডেলিভের সময়তে 63টা মৌল আবিষ্কৃত ছিল। অনেক মৌল আবিষ্কার হয়নি, সুতরাং ওনার পর্যায় সারণীতে অনেক কিন্তু বলো খালি জায়গা ছিল। অনেক কি ছিল বলো? খালি জায়গা ছিল, ভ্যাকেন্ট স্পেস ছিল, তাই তো? অনেক কিন্তু বলো খালি জায়গা ছিল। তো উনি কিছু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। উনি বললেন, দেখো বন্ধুরা, আমার তো বয়স হয়ে আসছে, আমি তো কিছুদিন পরই মারা যাব, সুতরাং আমি হয়তো মারা যাব, কিন্তু আমার নাম তোমাদেরকে কিন্তু কখনোই ভুলতে দেব না। সেজন্য উনি কী করেছিলেন বলো তো? উনি কিছু ভবিষ্যৎবাণী করে গেছিলেন। উনি বললেন, আমি একটা মৌল বলছি যার নাম হচ্ছে একা বোরন। উনি বলে একটা মৌলের নাম হচ্ছে একা বোরন। একা বোরন মৌলটা যখন পরে আবিষ্কার হলো, তখন ওর নাম কী ছিল বলো? একা বোরন মৌল যখন আবিষ্কার হলো, আরে বাবা, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, দারুণ পড়াশোনা হচ্ছে, দারুণ দারুণ দারুণ, উল্কার মতন। অনেক অ্যান্সার পাচ্ছি, বাট অনেকে কিন্তু অ্যান্সার দিলেও না, লিখছে, ওকে, তারা কিন্তু লিখছে, তারাও কিন্তু তারা কিন্তু হেরে যায়নি, তারা কিন্তু চেষ্টা করছে। ওকে, খুব সুন্দর খুব সুন্দর। একা বোরন হচ্ছে স্ক্যান্ডিয়াম। যার চিহ্ন হচ্ছে এসসি। স্ক্যান্ডিয়ামের চিহ্ন হচ্ছে এসসি। এবারে বলো, একা অ্যালুমিনিয়াম কি আছে বলো? মাত্রা ঘোরাই তারপর লেখো। একা মুন্ডুটা আমি ঘোরাই, ঠিক আছে, তারপর লেখো। একা অ্যালুমিনিয়াম কি আছে বলো? লেখো। ওকে। না, জার্মেনিয়াম যে উত্তর দিলে আমি নামটা বেরিয়ে গেল, তো জার্মেনিয়াম উত্তরটা কিন্তু বাবা সঠিক উত্তর নয় কিন্তু। সবাই বাকিরা দিয়েছে সঠিক উত্তর, সেটা হচ্ছে গ্যালিয়াম। একা অ্যালুমিনিয়ামের নাম হচ্ছে গ্যালিয়াম। যার চিহ্ন হচ্ছে জিএ মানে হচ্ছে গ্যালিয়াম, ঠিক আছে। নেক্সট, এবারে বলো, একা সিলিকন কোন মৌল? দুর্দান্ত। আবার ভুল। একজন বলছে একা সিলিকন স্ক্যান্ডিয়াম, তাহলে এটা কি? বাকিরা সবাই ঠিক উত্তর দিচ্ছ, খুব সুন্দর। রাজন্না, তিয়াশা, তামিম, রাধিকা, রূপম, সাগরিকা, ওকে, অন্বেষা, সন্হিতা। একা সিলিকনের নাম হচ্ছে জার্মেনিয়াম। বাবা সোনা, সেটা হচ্ছে জার্মেনিয়াম, যার চিহ্ন হচ্ছে বলো জিই। জার্মেনিয়াম, যার চিহ্ন হচ্ছে জিই। এবার বলো, একা ম্যাঙ্গানিজটা কোন মৌল বলো? আরে বাপরে বাপ, দুর্দান্ত। আমি এটা ভেবেছিলাম এটা তোমরা পারবে না। এখন তো দুর্দান্ত টেকনিক্যাল রাউন্ডও তোমরা ক্লিয়ার হয়ে গেলে গো। সব রাউন্ড ক্লিয়ার করে দিচ্ছ, একটার পর একটা। একা ম্যাগনেসিয়াম, সমস্ত টেকনিক্যাল রাউন্ড তোমরা ক্লিয়ার করে দিচ্ছ, কারণ এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে টেকনিশিয়াম। টেকনিক্যাল রাউন্ড ক্লিয়ার করে দিয়েছ, একদম ঠিক। এর অ্যান্সার হচ্ছে টেকনিশিয়াম। TEC, টেকনিশিয়াম, যার চিহ্ন হচ্ছে টিসি। তাহলে এগুলোকে বলে তোমার হচ্ছে ভবিষ্যৎবাণী, জ্যোতিষীর মতন, ঠিক আছে। উনি বললেন যে অনেক জায়গাতে বাবা খালি আছে, তো সেই খালি জায়গাগুলোতে আমি কিছু মৌলের নাম বলে দিচ্ছি, পরে যখন মৌলগুলো আবিষ্কার হবে তখন তোমরা ওর নাম লিখে নিও। তো এগুলো কিন্তু মেন্ডেলিভের একটা সীমাবদ্ধতা, যে অনেক খালি জায়গা ছিল। এবারে বলো, মেন্ডেলিভের সময়তে কি কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল বলো? একদম। আচ্ছা, এবারে বলো, মেন্ডেলিভের পর্যায় সারণীতে আইসোটোপের অবস্থান, খুব সাবধান কিন্তু। আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে হচ্ছে একই পরমাণু যাদের পারমাণবিক গুরুত্ব আলাদা, যেমন 1H1 হচ্ছে প্রোটিয়াম, 2H1 ডিউটেরিয়াম, 3H1 ট্রিটিয়াম। তো হাইড্রোজেনের তিনটে মৌলের পারমাণবিক গুরুত্ব 1, 2, 3। তো আমাদের এই পর্যায় সারণীতে তো হাইড্রোজেন 3 জায়গায় বসানো উচিত, কারণ এখানে পারমাণবিক গুরুত্ব চেঞ্জ হয়ে গেলে মৌলের অবস্থান বদলে যায়। তা তুমি তাকিয়ে দেখতে পাচ্ছ, এখানে হাইড্রোজেন 3 জায়গায় বসে আছে, কার্বন 3 জায়গায় বসে আছে, অক্সিজেন 2 জায়গায় বসে আছে, হয়তো ক্লোরিন দ্বারা 2 জায়গায় বসে আছে। হচ্ছেটা কি? সুতরাং এটা ত্রুটি। এবারে বলো, আইসোবার মানে কি?
আলাদা আলাদা মৌল যাদের পারমাণবিক গুরুত্ব সেম, যেমন ধরো 40 আর্গন 18, 40 পটাশিয়াম 39, 40 ক্যালসিয়াম 20, সবারই দেখো পারমাণবিক গুরুত্ব সেম 40। তাহলে ক্যালসিয়াম, আর্গন আর পটাশিয়ামের তিনটে মৌলকে একই জায়গাতে বসানো উচিত, তাই না? কোলে বসানো উচিত। তো তুমি তাকিয়ে দেখছো ভাই, যেখানে ক্যালসিয়াম বসে আছে সেখানে পটাশিয়াম বসে আছে, সেখানেই নাকি আর্গন বসে আছে। হয় নাকি আবার? আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, খুব একটা কারোর সাথে বিক্রিয়া করে না। পটাশিয়ামের তো যোজ্যতা 1 ধাতু, ক্যালসিয়ামে ভ্যালেন্সি 2 ধাতু। তাহলে তিনটে আলাদা চরিত্র বিশিষ্ট মৌল এক ঘরে কি করে বসতে পারে? তো এটা একটা কিন্তু খুব সাবধানের বিষয়। হ্যাঁ, সঙ্গে আমি বলে দিচ্ছি, কোনো চাপ নিও না রাধিকা। এবার আমাকে বলো, হাইড্রোজেন, তুমি কি হাইড্রোজেনকে চিনতে পেরেছো? সৃষ্টি ঠিক বলেছ, হাইড্রোজেনকে তুমি চিনতে পেরেছো? ও কিন্তু দু নৌকায় পা দিয়ে চলে, এবং দু নৌকায় যারা পা দিয়ে চলে তাদের কিন্তু ডুবে যেতে হয়। এবং সেম ঘটনা ঘটিয়েছে হাইড্রোজেন এই পর্যায় সারণীতে। এই হাইড্রোজেনকে আমরা বলি দুষ্টু কোকিল মৌল। আমরা কি বলি বলো? হাইড্রোজেনকে দুষ্টু কোকিল মৌল বলি। কারণ হাইড্রোজেন যেমন একাধারে H+ আয়ন তৈরি করতে পারে, সেরকম কিন্তু হাইড্রোজেন H- আয়ন তৈরি করতে পারে। হাইড্রোজেন যেমন ক্যাটায়ন তৈরি করে ক্যাথোডে যেতে পারে তড়িৎ বিশ্লেষণের সময়তে, হাইড্রোজেন কিন্তু বলো অ্যানায়ন তৈরি করে অ্যানোডে যেতে পারে তড়িৎ বিশ্লেষণের সময়তে। সুতরাং মানে হচ্ছেটা কি? হাইড্রোজেন যে কী জিনিস সেটা কিন্তু তুমি জানো না। তখন তোমাকে হাইড্রোজেন যে কী জিনিস, ও যে কী জিনিস, বুঝতে পারছো তো? খুব সাবধান, কিন্তু তোমরা কিন্তু জানো না। তাহলে হাইড্রোজেনকে তুমি অ্যালকালি মেটাল মানে ক্ষার ধাতুর সাথে বসাবে নাকি হ্যালোজেনের সঙ্গে বসাবে, সেটা তুমি ডিসাইড করো, ক্লাস তারপর শেষ হয়ে যাবে। ওই জন্য কিন্তু মেন্ডেলিভ কী করেছিলেন জানো? উনি হাইড্রোজেনকে দু জায়গাতেই বসিয়ে দিয়েছিলেন। এক গ্রুপ নাম্বার 1A-তে ক্ষার ধাতুগুলোর সাথে, আর গ্রুপ নাম্বার 7A-তে হ্যালোজেন মৌলগুলোর সাথে। দু জায়গাতেই উনি কী করবে? গরিব মানুষ, মেন্ডেলিভ তো সহজ সরল, বুঝতে পারছো তো? মনে হতো নেই। তো উনি দেখেছিলেন যে ভাই হাইড্রোজেনের দু রকম ধর্ম আছে, তারা দু জায়গাতে বসিয়ে দিই। দেখে আমরা দুষ্টু কোকিল মৌলের সাথে আমরা তুলনা করি হচ্ছে হাইড্রোজেনকে, এবং সেজন্য এগুলোর বিভিন্ন আরও বিষয় সব রয়েছে, যে জন্য মেন্ডেলিভের কী আছে বলো, এই পর্যায় সারণীটা বাতিল হয়ে গেল। এছাড়াও আরও কিছু হয়েছিল, যে ধরো কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি হওয়া সত্ত্বেও তাকে আগে বসানো হয়েছিল, কারণ প্রপার্টি ম্যাচ হচ্ছিল না, তাই না? এরকম বিভিন্ন সমস্যা ছিল, যে জন্য কী হচ্ছিল বলো, মেন্ডেলিভের পর্যায় সারণীটা কিন্তু বাতিল বলে ঘোষণা হয়ে গেল। ইতিহাসে বিলীন হয়ে গেল, ইতিহাসে কিন্তু বিলীন হয়ে গেল। চলে আসি আমরা আধুনিক পর্যায় সূত্রতে, মডার্ন পিরিয়ডিক লতে। দেখতেই পাচ্ছ এখানে অ্যাটমিক নাম্বারের কথা বলা হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি জানো তো, এই হেনরি মোজলে, লোকটার পুরো নাম হচ্ছে হেনরি মোজলে, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, ঠিক আছে? হেনরি মোজলে একজন ছিলেন কি বলতো, সিভিল ইঞ্জিনিয়ার। এবার দেখবে সিভিল যারা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে, তোমাদের মধ্যে হয়তো পড়াশোনা করবে, এটা দুষ্টু কোকিল মৌল বলি আমি বেসিক্যালি, আর একটু দুষ্টু মৌল, বাট আমি একটু দুষ্টুর সাথে আর একটু কোকিলটা একটু অ্যাড করে দিই। কেন অ্যাড করে দিই তোমরা ভেবে দেখো, কেন ওটাকে আমি দুষ্টু মৌল জায়গায় দুষ্টু কোকিল বলি, ভেবে দেখো। এ নিয়ে পরে আমরা বসবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, হেনরি মোজলে ছিলেন বিরাট একজন সিভিল ইঞ্জিনিয়ার। আর দেখবে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, ওখানে কিন্তু মেন পার্টটা কিন্তু হচ্ছে, ধরো তোমার বাড়ির পর মনে করো তুমি 42 তলার বাড়িতে থাকো, এসপ্ল্যানেডে থাকো, ঠিক আছে? তো বাড়ির কনস্ট্রাকশনের মধ্যে মেন পার্ট কোনটা? ভিতটা, তাই তো? এবং পিলারগুলো, কলাম, বিমস, পিলার্সগুলো, ওর মধ্যে লোহা থাকে, লোহার রড থাকে, টিএমটি বার থাকে, ঠিক আছে? তো লোহার রড থাকে। তো সিভিল ইঞ্জিনিয়াররা কী করে, মেনলি কনস্ট্রাকশানে দুটো জিনিস চেক হয়। এক হচ্ছে বেসটা ঠিক আছে কিনা, বাড়ির ভিতটা ঠিক আছে কিনা, আর সেকেন্ড পিলার বা বিমসগুলো কিন্তু মজবুত কিনা। এবং বিম বা পিলারগুলো মজবুত কিনা সেটা যাচাই করার জন্য ওরা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্প্রে করে। যদি দেখো এক্স-রে পাস হয়ে গেল, তখন বুঝতে হবে লোহা রডের মধ্যে কোনো ফাঁকা আছে, ভূমিকম্প হলে ফ্ল্যাটটা ভেঙে যেতে পারে। তো সেরকমই এক্স-রের একটি অ্যানালিসিস করার সময়তে, এক্স-রে একটা পরীক্ষা করার সময়তে মোজলে কিন্তু একটা সূত্রতে এসে পৌঁছেছিলেন। সেটা কি? সেটা হচ্ছে বলো, রুট নিউ দ্যাট উইল বি ইকুয়াল টু AZ মাইনাস AB, বা তুমি লিখতে পারো A কমন নিলে Z মাইনাস B। এই নিউ, এটা হচ্ছে নিউ, দন্তনয়সী হর্ষ,
এটা নিউটা হচ্ছে তোমার এক্স রশ্মির কম্পাঙ্ক, নিউটা তোমার হচ্ছে এক্স রশ্মির কম্পাঙ্ক, এক্স রশ্মির কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক হয়। এবং তোমরা জানবে এই কম্পাঙ্ক কিন্তু তরঙ্গের কম্পাঙ্ক হয়। তোমরা জানবে যে এই কম্পাঙ্ক কিন্তু, এই কম্পাঙ্কটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ধর্ম কোনো একটা তরঙ্গের, কম্পাঙ্ক কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ধর্ম কোনো একটা তরঙ্গের। কম্পাঙ্ক চেঞ্জ হয়ে গেলে কিন্তু তরঙ্গটাও চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন তোমরা জানো ভিবজিআর মানে বেনিয়া সহকলা, যে সানলাইট, ওই সানলাইটের কিন্তু একটা স্পেশাল কম্পাঙ্ক আছে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের কম্পাঙ্ক আলাদা, রেডিও এফএম ফ্রিকোয়েন্সি মডিউলেশন এএম এদের কম্পাঙ্ক আলাদা। ইনফ্রারেড অবলোহিত রশ্মি, রিমোট থেকে দেখো এসি রিমোট দিয়ে আমরা বা টিভির রিমোট দিয়ে আমরা চ্যানেল চেঞ্জ করি, ওই রিমোট থেকে যে তরঙ্গটা বেরোয় ওটা কি জানো, ইনফ্রারেড অবলোহিত তরঙ্গ, ইনফ্রারেড। আইআর ব্লাস্টার, অনেকে দেখবি মোবাইলে থাকে আইআর ইনফ্রারেড, তো এদের সবারই কিন্তু কম্পাঙ্ক আলাদা। কম্পাঙ্ক আলাদা হয়ে গেলে কিন্তু কি হয় বলো তো, তরঙ্গের ধর্মই চেঞ্জ হয়ে যায়। এবার আমাকে একটা কথা বলো, যে এখানে এইটা তো একটা ধ্রুবক, এ বি একটা ধ্রুবক, একে মোজলে ধ্রুবক বলা যেতে পারে। তাহলে কম্পাঙ্ক কার উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যা। কম্পাঙ্ক কার উপর নির্ভর করে বাবারা? পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। ইয়েস অর নো বলো, কম্পাঙ্ক কার উপর ডিপেন্ড করে? পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে গেলেই, পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে গেলেই কম্পাঙ্ক এবং তরঙ্গের যাবতীয় ধর্ম চেঞ্জ হয়ে যাবে। তাহলে যাবতীয় ধর্ম কার উপর ডিপেন্ড করছে? পারমাণবিক সংখ্যা। ওই জন্য উনি বলেছিলেন যে যাবতীয় ধর্ম নির্ভর করছে হচ্ছে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের ওপরে, তাই তো? পারমাণবিক সংখ্যা অথবা কি আছে বলো, অ্যাটমিক নাম্বারের ওপরে কিন্তু ডিপেন্ড করছে। আচ্ছা, আমি এটা লিখেছি হচ্ছে নিউ, এই ভিটা কিরকম স্টাইল করে বেঁকিয়ে দেবে, এটাকে আমরা বলি নিউ। নিউ মানে হচ্ছে কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে? তরঙ্গের আছে বলো কম্পাঙ্ক। এবং স্যার একে অ্যালুমিনিয়ামকে কি বলে? গ্যালিয়াম বলে বাবা, গ্যালিয়াম বলে, যার চিহ্ন হচ্ছে জিএ, যার চিহ্ন হচ্ছে ক্যাপিটাল জি স্মল এ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো আধুনিক পর্যায়ের সূত্র তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পেরে গেলে। এবার আমরা আসি হচ্ছে তোমার গ্রুপ এবং পিরিয়ডের বৈশিষ্ট্য। বাম দিক বরাবর ডান দিকে গেলে বা উপর থেকে নিচে গেলে কীরকম পরিবর্তন হয় আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখবো হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। বলো পারমাণবিক ব্যাসার্ধ কী হয় বলো? কোনো একটা পর্যায় সারণী যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই, রেডিয়াস কমে, তাই তো? আর ওপর থেকে নিচের দিকে গেলে রেডিয়াস বাড়ে, তাই তো বন্ধুরা? লেফট থেকে রাইটে গেলে রেডিয়াস কমে, ওপর থেকে নিচের দিকে গেলে রেডিয়াস বাড়ে। আধান ব্যাসার্ধও তাই, এই দুটোকে টিক দিয়ে দিলাম। ধাতব ধর্ম বলো, লেফট থেকে রাইটে গেলে ধাতব ধর্ম কমে এবং ওপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বাড়ে। এবং এর উল্টোটা হচ্ছে অধাতব ধর্ম। ধাতব ধর্ম কমলে অধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম বাড়ে, ধাতব ধর্ম বাড়লে অধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম কমে। আয়রন শক্তি বলো, লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, আর ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়? আয়নাইজেশন এনার্জি কমে। ইলেকট্রন অ্যাফিনিটি বলো, ইলেকট্রনের প্রতি আসক্তি, লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়ে, ওপর থেকে নিচের দিকে গেলে বেসিক্যালি আসক্তির মান কমে। আর তড়িৎ ঋণাত্মকতা বলো, লেফট থেকে রাইটে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং ওপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান সবসময় কমে, তাই তো? সবসময় তোমার কমে, ঠিক আছে? এগুলো তো আইডেন্টিফাই করতে পারছো, এগুলোকে আমরা বলি পিরিয়ডিক ট্রেন্ডস। এগুলো হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস, মানে তোমার পর্যায় সারণীতে লেফট থেকে রাইটে গেলে এবং ওপর থেকে নিচের দিকে গেলে ধর্মের কীরকম চেঞ্জ হয় তার বেসিক ধারণা। কেন ধারণা সে বিষয়তে আমরা সাজেশন ভিত্তিক আলোচনা করার সময়তে আসছি। তো এই ট্রেন্ডগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে তো? জানি তো আমরা বেসিক্যালি। ওকে, চলো আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী পেজের দিকে। এইবার শুরু হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি। আমরা এখন কোয়েশ্চেন এবং সাজেশনের দিকে এগোবো এবং টেস্ট পেপার সলভের দিকে এগোবো। তারপর তোমাদের 1-to-1 ডিসকাশন, 1-to-1 কোয়েশ্চেন অ্যানালিসিস আমরা শুরু করব। তাহলে কাউন্টডাউন শুরু করো। 5, 4, 3, 2, 1, লেটস প্লে। আইপিএল স্টার্ট হয়ে গেল।
100% সাজেশন শুরু হয়ে গেল। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, লেটস প্লে, চলো খেলা হবে। প্রশ্নগুলো সঠিক উত্তর নির্বাচন করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলো, ত্রয়ী সূত্রের প্রস্তাব কে দেন? তাড়াতাড়ি বলো। উড়িয়ে দাও, বাচ্চাদের খেলা, মানে ফু দিয়ে উড়িয়ে দাও, কাউকে পরোয়া করবে না, উল্কা উড়িয়ে দেবে। মাধ্যমিকে আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 100। মাধ্যমিকে আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 100। আর তোমাদের আজকের ক্লাসে কি লক্ষ্য? আগে অ্যান্সার দেবে। রণজয় থেকে শুরু করে দীপ্তা, অরিজিৎ, সবাই হু করে অ্যান্সার দিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, ভয়ঙ্কর। ভূমিকম্প হয়েছিল মনে আছে কদিন আগে কলকাতায়? তোমরা তখন বাড়ির মধ্যে ঘুমোচ্ছিলে নাকি? সকাল 10টার পরে হয়েছিল, আমি তখন স্নান করছিলাম, বুঝতে পারছো তো। হঠাৎ করে দেখলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্পের ভয় আমি কিন্তু একটুও পাইনি, কারণ মাথায় রেখো আমি কিন্তু কাউকে পরোয়া করি না। এবার বলো, ত্রয়ী সূত্রের প্রস্তাব কে দিয়েছিলেন? বলো, এটা অ্যান্সার হবে ডোবেরেনার, তাই তো? ডোবেরেনারের ল অফ ট্রায়াড। ইজি, একদম ইজি, কিচ্ছু নেই, কুছ পরোয়া নেই, কাউকে পরোয়া করি না কিন্তু আমি। পৃথিবীর শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার হচ্ছে আমি, আমার সামনে কেউ দাঁড়াতেই পারে না। চলে এগোচ্ছি, কি আছে দেখো। নিউল্যান্ড কোন সূত্র দেন? তাড়াতাড়ি বলো, ইংল্যান্ড থেকে তোমরা এখন এসেছো নাকি? বলো তাড়াতাড়ি বলো। নিউল্যান্ড কোন সূত্র দেন? বলো, নিউল্যান্ড ফ্রম ইংল্যান্ড কোন সূত্র দেন? অনেকে আর ভুল উত্তর দিচ্ছ কেন? নির্লজ্জের মতন তোমরা অনেকে ভুল উত্তর দিচ্ছ, আমি কিন্তু ক্ষমা করি না এসব। যেমন সৌম্যজিৎ ভুল, একজন দিচ্ছে হু করে চলে যাচ্ছে, এখানে কমে যেতে পারছি না, বাট অনেকেই কিন্তু ভুল উত্তর দিচ্ছে, এবং সব কিন্তু মার্ক করছি আমি, কিন্তু সব মার্ক করছি, সব বিচার হবে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না, কিন্তু বিচার একদিন হবে, মাথায় রেখো। এই সহজ উত্তর কিন্তু ভুল, রাধিকা কখনো কিন্তু ভুল করছে না। খুব ভালো লাগছে আমার রাধিকার এই উত্তর। বা আমাদের ধরো বিভিন্ন সবাই সঠিক উত্তর দিচ্ছে, একটার পর একটা সৃষ্টি থেকে শুরু করে, হ্যাঁ সবাই দিচ্ছে। এর অ্যান্সারটা হবে কি? ল অফ অক্টেভ, অষ্টক সূত্র। অনেকে দিয়েছে ল অফ ট্রায়াড। কী করে হতে পারে? তো ডোবেরেনারের আগের কোয়েশ্চেন ছিল, এটা তো ডোবেরেনার, তাই না? অনেকে দিচ্ছে মডার্ন পিরিয়ডিক ল, সেটা কী করে হতে পারে? মোজলে। একটু আগে এটা কী বলছিলাম? হেনরি মোজলের আছে মডার্ন পিরিয়ডিক ল। চলো ফটাফট চলে যাবো, দাঁড়াবো না। নেক্সট কোয়েশ্চেন বলো, মেন্ডেলিভ মৌলগুলো কোন ক্রম অনুসারে সাজিয়েছিলেন? মেন্ডেলিভ মৌলগুলোকে কোন ক্রম অনুসারে সাজিয়েছিলেন? ভয়ঙ্কর অ্যান্সার আসছে, ভুল উত্তর রূপম, সুজন, ভুল উত্তর। আর একজন ভুল উত্তর বেঁচে গেলে, এস দিয়ে শুরু ছিল নামটা। আর রণজয় ভুল উত্তর, বিভোর ভুল উত্তর। কেন? কি কারণ? এই ভুল উত্তর দেওয়ার পেছনে কি কারণ বাবা সোনা? আরে কি সব লিখছো? অনেকে বলছে ভ্যালেন্সি, মেন্ডেলিভ ভাই, মেন্ডেলিভ পুরনো পর্যায়ের সূত্র, ওজি বোঝো, ওজি পিরিয়ডিক টেবিল, ওজিপিটি, ওল্ড জেনারেশন পিরিয়ডিক টেবিল। আমরা তো সবাই জেনজি, তাই তো? নিউ জেনারেশন হয়ে গেছি আমরা। এটা ওল্ড জেনারেশন পিরিয়ডিক টেবিলে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, পারমাণবিক নাম্বার কেন হবে? এটা তো মডার্ন পিরিয়ডিক লতে আছে পারমাণবিক নাম্বার। এখানে তো বুড়ো লোকের কথা বলেছে, ওজিপিটি, ওল্ড জেনারেশন পিরিয়ডিক টেবিল। কেউ বলছে ভ্যালেন্সি, কী করে হতে পারে? এইটা কী করে হতে পারে ভাই? যদি তোমরা এ বলো তাও একটা কিছু মানা যায়, বা ডি তো কোনোভাবেই উত্তর নয়। বাই দ্য ওয়ে, রাধিকা একদম ঠিক উত্তর দিয়েছে, খুব সুন্দর লাগছে, ভেরি গুড। চলো কোয়েশ্চেন নাম্বার 4 লোডিং। চলো, ভয়ঙ্কর। বলো, আধুনিক পর্যায়ের সূত্র কে দেন? আধুনিক পর্যায়ের সূত্র কে দেন? আরে বাপরে বাপ, কি উত্তর! আরে ভুল উত্তর দিচ্ছ কেন ভাই? বি আর ডি গন্ডগোল করো না ভাই। বি আর ডি গন্ডগোল করলেই কিন্তু তুমি দিল্লির জায়গায় চলে যাবে হচ্ছে বম্বে। প্লেনটা পাইলট যদি বি আর ডির মধ্যে গন্ডগোল করতে, পাইলট তো প্লেন নিয়ে দিল্লি না ল্যান্ড করে বম্বে ল্যান্ড করবে। খুব সাবধান কিন্তু তোমাকে থাকতে হবে। তাহলে বলো, আমরা এখন কি করব? আমরা করব হচ্ছে মোজলে। মেন্ডেলিভ তো কখনোই হবে না, মেন্ডেলিভ তো ওজিপিটি, ওল্ড জেনারেশন পিরিয়ডিক টেবিল। কিন্তু এখানে তো আধুনিক, মডার্ন, জেন-জি, যেরকম তোমরা আছো জেন-জি। তো জেন-জি পিরিয়ডিক টেবিল কে দিয়েছিলেন? হেনরি মোজলে। মাথায় রাখো, কিন্তু হেনরি মোজলে কিন্তু পিরিয়ডিক লটা দিয়েছিলেন, কিন্তু টেবিলটা বানানোর জন্য এফোর্ট করেছিলেন হচ্ছে নিলস বোর। তাই এটাকে কিন্তু বোরের পিরিয়ডিক টেবিলও কিন্তু আমরা বলতে পারি। স্যার টাইপিংয়ে অসুবিধা, অ্যাকচুয়ালি
টাইপিং অসুবিধা হওয়ার কিছু কারণ হয়তো আছে, বাট সেগুলো ওভারকাম করেছো। বাট তুমি কিন্তু সঠিক উত্তর দিয়েছো বিভোর, বাট ইটস ওকে, ইটস ওকে। লোকেশ, টেল মি সামথিং দ্যাট আই ডোন্ট নো। চলো এগোচ্ছি। আধুনিক পর্যায়ের সূত্র অনুযায়ী মৌলগুলোর ধর্ম কার উপর নির্ভর করে? ফটাফট ফটাফট ফটাফট। সুব্রত কারেক, সুব্রত কারেক, সুব্রত কারেক, সবাই কারেক। সৃষ্টি, রণজয়, রণজয়, সম্বিত, সবাই। শুভশ্রী, রূপম, শুভশ্রী, রূপম, শুভশ্রী, একজন ভুল উত্তর। আমি এখানে পাগল হয়ে যাব, আমি কিন্তু পাগল হয়ে যাব। কতবার তোমাকে বলছি আধুনিক পর্যায় সারণী, জেনজির পর্যায় সারণী, এই ওজি পিরিয়ডিক টেবিল না, এটা পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করবে। হেনরি মোজলে পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে। ওজিপিটি না, এটা হচ্ছে এনজিপিটি, ঠিক আছে? মাথায় রাখতে হবে কিন্তু। খুব সুন্দর দীপ্তা দিয়েছে, সৌম্যজিৎ একদম ঠিক দিচ্ছে, বাট অনেকে কিন্তু ভুল দিচ্ছে। রাধিকা বলছে টাইপিংয়ে প্রবলেম হচ্ছে, কোনো ইস্যু না। ছোটে ছোটে ঘটনা হতাই रहता है इतनी बड़े शहर में, তো কই বাত নেই, আমরা কিন্তু ঠিক উত্তর দিয়েছি, আমাদের ঠিক নলেজ আছে, সেটাই কিন্তু। আরে সন্হিতা রিপ্লাই যাচ্ছে, বাট আমার স্ক্রিনে কিন্তু সীমিত সংখ্যক, লিমিটেড দেখা যায় রিপ্লাই। এত তাড়াতাড়ি সবাই রিপ্লাই দিচ্ছে, সবার নাম কিন্তু আমি পড়তে পারছি না, কোনো অসুবিধা নেই। শামীম, হ্যাঁ শুভশ্রী তুমি ঠিকই বলেছ, একদম ঠিক। শুভশ্রী ত্রিপাঠী, তুমি একদম ঠিক বলেছ, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। চলো এগোচ্ছে, কি আছে দেখি। এবার শূন্যস্থান পূরণ করো। এবার আমরা কি করব? শূন্যস্থান পূরণ করে দেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো আমরা। তোমরা কিন্তু আমাকে, ওকে বিভোর, তোমরা কিন্তু আমাকে সব লিখে দেবে, এখানে কিন্তু অপশানটা দিলে হবে না, এখানে তোমাকে অ্যান্সারটাকে কিন্তু লিখতে হবে। চলো কি আছে? একের নাম্বার 1, ডোবেরেনারের সূত্রটির কি নাম বলো? ডোবেরেনারের সূত্রটির কি নাম বলো? সুন্দর আসছে, রাজন্যা, প্রিয়াঙ্কা, ঋষভ, বিভোর, অন্বেষা, সাগরিকা, সৌম্যজি, সৃষ্টি, তামিম, দীপ্তা, স্বাতি, তিথি, রাধিকা, সম্বিত, অরিজিৎ। খুব সুন্দর। ত্রয়ী সূত্র, এগোচ্ছি ফটাফট। ত্রয়ী সূত্র, ল অফ ট্রায়াড, ত্রয়ী সূত্র, ঠিক আছে, ত্রয়ী সূত্র। চলো নেক্সট। নিউল্যান্ড মৌলগুলোকে কোন সূত্র অনুসারে সাজান বলো? কি ভুলভাল লিখছো সুব্রত? কি ভুলভাল লিখছো ভাই? হ্যাঁ এবার ঠিক আছে। নিউল্যান্ড মৌলগুলোকে কোন সূত্র অনুসারে সাজান? এটা হবে একদম রাজন্যা, তামিম, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। অনুপ্রীতি, খুব সুন্দর। ওকে, নিউল্যান্ড মৌলগুলোকে অষ্টক সূত্র অনুসারে সাজান, ল অফ অক্টেভস, অষ্টক সূত্র অনুসারে সাজান, তাই তো? ল অফ অক্টেভস অনুসারে সাজান। এই একই জিনিস আজকে কিন্তু একাধিকবার বলা হয়ে গেছে, তারপর আমরা ভুল কিন্তু একদম এক্সপেক্ট করতে পারি না। হ্যাঁ দেখা যাচ্ছে বর্ণালী, সব কমেন্ট দেখা যাচ্ছে বর্ণালী, ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি যাচ্ছে যে সবার নামটা পড়া যাচ্ছে না। ওকে চলো এগোচ্ছি, চ্যাট কাঁপছে। ওকে ভেরি গুড, ভেরি গুড, এগোচ্ছি। মেন্ডেলিভের পর্যায় সারণী ড্যাশ ভিত্তিক কী হবে বলো? ধরো মাধ্যমিকের একটা দিয়েছে একটা কোয়েশ্চেন, তুমি কি লিখবে? মেন্ডেলিভের পর্যায় সারণী একদম সূত্র, একদম সুন্দর। রাধিকা, সনিতা, বর্ণালী, অর্পণ, অরিজিৎ, রূপম, স্বাতি, ঋষভ, একদম। সৌম্যদীপ পাল, ওকে। সৃষ্টি সাহু, রাধিকা, সোহম। এইচএসকে চলছে হিমাদ্রি স্যারের খেলা, চলছে হচ্ছে এইচএসকে হিমাদ্রি স্যারের খেলা, একদম সুন্দর উত্তর আসছে। অন্বেষা, প্রজ্ঞা, সম্বিত। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী হচ্ছে, মেন্ডেলিভের পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব ভিত্তিক, তাই তো? মেন্ডেলিভের পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব ভিত্তিক। নেক্সট বলো, আধুনিক পর্যায় সূত্র কে জানি? এটা তোমাকে আর বলতে হবে না, আমি লিখে দিচ্ছি। আধুনিক পর্যায় সূত্র দেন হচ্ছে হেনরি মোজলে। আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌলের ধর্ম, তাহলে কী হবে বলো? অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বারের সহিত পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাই তো? নেক্সট চলো আসল জায়গায় আসি। ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলতে কী বুঝি? উদাহরণ দেওয়া হয়ে গেছে। নিউল্যান্ডের অষ্টক সূত্রের সীমাবদ্ধতা হয়ে গেছে, ঠিক আছে? চলো এগোচ্ছি। মেন্ডেলিভের পর্যায় সারণীতে ফাঁকা স্থান রাখার কারণ হয়ে গেছে। মাত্র 63টা মৌল আবিষ্কার হয়েছিল, তাই তো? অনলি 63 এলিমেন্ট তখন আবিষ্কার হয়েছিল, অনেক জায়গা খালি ছিল। উনি তখন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, একা
তোমার ম্যাঙ্গানিজের কথা বলেছিলেন, অনেক জায়গায় কিন্তু খালি ছিল। এটা 2 নম্বরের কোয়েশ্চেন। আধুনিক পর্যায়ের সূত্র কি? মেন্ডেলিভের পর্যায়ের সূত্রের তুলনায় এর উন্নতি কোথায়? প্রথম কথা, মেন্ডেলিভের পর্যায়ের সূত্রতে অনেকগুলো ত্রুটি ছিল, যেমন হচ্ছে আইসোটোপের অবস্থান। আইসোটোপের অবস্থান একটা ত্রুটি ছিল, মানবে তো? নাম্বার 2 বলো, আইসোবারের অবস্থান একটা ত্রুটি ছিল, মানবে তো? নাম্বার 3, হাইড্রোজেনের অবস্থান একটা ত্রুটিপূর্ণ ছিল, মানবে কি মানবে না? হাইড্রোজেনের অবস্থান অবশ্যই খুব সাবধান, ত্রুটিপূর্ণ ছিল। আর কি ছিল বলো? অ্যানোমেলাস পেয়ার। অ্যানোমেলাস পেয়ার মানে কি? ধরো কোনো একটা মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি বা জোর করে বসানো হয়েছে হালকা মৌলের আগে, একদম মিসফিট পেয়ারকে আমরা বলি অ্যানোমেলাস পেয়ার। তো অ্যানোমেলাস পেয়ার। নাম্বার 4 কি? কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারই হয়নি, কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কারই হয়নি, নবল গ্যাস। আর নাম্বার 6 হচ্ছে সাবগ্রুপ। সাবগ্রুপ হওয়ার জন্য কী হয়ে গেছিলো বলো তো? খুব জটিল হয়ে গেছিলো বিষয়টা, তোমরা জানো তো? 1A 1B 2A 2B 3A 3B 4A 4B 5A 5B 6A 6B 7A 7B 1 to 7 পর্যন্ত গ্রুপে ছিল সাবগ্রুপস A আর B। যে সাবগ্রুপস A আর B থাকার জন্য কী হয়েছিল বলো তো? অল্প জায়গাতে অনেক মৌলের নাম চলে এসেছিল, তার বিষয়টা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে গেছিলো আমাদের বোঝার জন্য। লোকেশ বলছি আগের পেজ তো কিছুই নেই, তো হয়ে গেছে। ডোবেরেনারের ত্রয়ী সূত্র, নিউটনের অষ্টক সূত্র সবই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত যত ত্রুটি ছিল সবকটাকে ওভারকাম করা গেছিল কোথায়? আধুনিক পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সারণীতে। চলো আমরা এগোচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে। ধাতব ধর্ম অধাতব ধর্ম কোন দিকে বৃদ্ধি পায় যুক্তি সহ লেখো। আমি তো অ্যান্সারটা বলে দিয়েছি, একটু ওয়েট করো। এর অ্যান্সারটা হচ্ছে পর্যায় বরাবর যদি আমরা লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে ধাতব ধর্ম কমে যায় এবং ভাইসি ভার্সা অধাতব ধর্ম বেড়ে যায়, অধাতব ধর্ম বেড়ে যায়। এবং যদি আমরা কোনো একটা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামি তাহলে ধাতব ধর্ম কমে যাবে এবং অধাতব ধর্ম বেড়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে কেন বলো তো বাবা? সরি, জাস্ট মিনিট। ধাতব ধর্ম তোমার হচ্ছে বেড়ে যাবে, অধাতব ধর্ম তোমার কমে যাবে। এবার আমার প্রশ্নটা হচ্ছে কেন বলো তো বাবা সোনারা? পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে কে বলতে পারে অধাতব ধর্ম বেড়ে যায় কেন? কে বলতে পারে দেখি অধাতব ধর্ম বেড়ে যায় কেন? বলো 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 সবে। কেমিস্ট্রির রসে স্নান করতে হবে, রসায়নের রসে স্নান করতে হবে, ঠিক আছে? ওকে ভুল স্বাগত লক্ষ্মী, না ভুল প্রজ্ঞা ভুল। লেফট থেকে রাইটে গেলে হ্যাঁ কেন বেড়ে যায় বলো? অধাতব ধর্ম বেড়ে যায় কেন ঋষভ সেটা জিজ্ঞাসা করছি। ওকে অরিজিৎ, স্বাগত লক্ষ্মী, এবার ঠিক আছে। দেখো ভাই ভালো করে শোনো, অধাতুর একটা এক্সাম্পল নিই, ফ্লোরিন, অক্সিজেন, এরা কোন আয়ন তৈরি করে? F-O2-। ধাতুর এক্সাম্পল নাও, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এরা কোন আয়ন তৈরি করে? Na+ আর Al3+। বুঝতে পেরেছ? এবার অধাতুরা কি পছন্দ করে? ইলেকট্রন। আর ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা, তাই তো ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রনকে বা বলতে পারো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। অ্যান্সারটা হচ্ছে পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, তাই অধাতব ধর্ম বাড়ে। তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে তাই অধাতব ধর্ম বাড়ে, এবং ওপর থেকে নিচের দিকে নেমে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে তাই অধাতব ধর্ম কমে। তার মানে কি বুঝছো? নন মেটালিক ক্যারেক্টার মানে অধাতব ধর্ম। একটু ইংলিশ লিখে দিই, নন মেটালিক ক্যারেক্টার মানে হচ্ছে অধাতব ধর্ম, দ্যাট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বাড়লে অধাতব ধর্ম বাড়বে, কমলে কমবে, এবং একদম ঋষভ অধাতব ধর্মের সাথে ধাতব ধর্ম ব্যস্তানুপাতিক। সুতরাং তড়িৎ ঋণাত্মকতার সাথেও ধাতব ধর্ম হবে তোমার বলো ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? সিসি একদম ক্লিয়ার, একদম।
ইলেকট্রনকে ভালোবাসে। আই লাভ ইউ কে বলে ইলেকট্রনকে, আই লাভ ইউ কে বলে ইলেকট্রনকে, অধাতু বলে। আর ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। সুতরাং তড়িৎ ঋণাত্মকতা বাড়লে অধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম কমবে। লেটস মুভ নেক্সট কোয়েশ্চেন। সেলফ রিভিশনে তো আমরা যাবোই এবারে, কিন্তু তোমাদেরকে একটা চরম একটা কোয়েশ্চেন দেবো, একটা চরম কোয়েশ্চেন দেবো। তোমরা এরকম কোয়েশ্চেন দেখলেই তোমাদের খুব আনন্দ হবে। একটা চরম কোয়েশ্চেন দেবো। এইচএসকে রূপম হিমাদ্রি স্যারের খেলা, এ খেলা কিন্তু সে খেলা নয়, এ খেলা কিন্তু আলাদা লেভেলের খেলা হতে চলেছে। এবার রেডি, চলো ভয়ঙ্কর একটা কোয়েশ্চেন, যে ভাবতেই পারোনি তোমরা। ভালো করে শোনো। আগে তোমরা আমাকে একটা কথা বলো, একদম বুকের বাঁ দিকে সবাই হাত রাখো এবং বুকের বাঁ দিকে হাত রেখে একটা সত্যি কথা বলো, একদম সত্যি। সেটা হচ্ছে, বলো তোমরা কি আয়নীয় বিভব এর অর্থ বোঝো? বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়োনাইজেশন এনার্জি, এটা কি বোঝো? ঋষভ তো বোঝে, বাকিরা বোঝে না? লোকেশ, আয়নীয় বিভব মানে কি? কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে যতটা শক্তি লাগে, তাই তো বন্ধু? তাকে বলে আয়নীয় শক্তি, আয়নায়ন শক্তি বা আয়নীয় বিভব বলে, তাই তো? কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় মৌল যতটা শক্তি পেলে ওর শেষ কক্ষে তাকে ইলেকট্রনটাকে বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে পারে, সেটাকে বলে আয়নায়ন শক্তি বা আয়নীয় বিভব। এবার খুব সাবধান, ভালো করে দেখো। আমি এখানে একটা মৌলের নাম লিখব, কেন লিখবো? আমার ইচ্ছা হয়েছে লিখবো, আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমাদের কাছে পরোয়া করি না। আমি কি করছি? আয়নীয় বিভব 1, আয়নীয় বিভব 2, আয়নীয় বিভব 3, আয়নীয় বিভব 4 আর আয়নীয় বিভব 5 এর মান লিখলাম। হলো? রেডি? এবার দেখো, মানে এই মৌলটা একটা ইলেকট্রন লস করতে কত এনার্জি লাগবে, সেকেন্ড ইলেকট্রন লস করতে কত এনার্জি লাগবে, থার্ড লস করতে, ফোর্থ লস করতে, ফিফথ ইলেকট্রন লস করতে কত এনার্জি লাগবে, আমি সেই মানগুলো এখন লিখব। কি জিজ্ঞাসা করব আমি বলছি, কিছু সিক্রেট কিন্তু লাইফে রাখা ভালো, বুঝতে পেরেছো তো? মৌল এ প্রথম ইলেকট্রন বর্জন করতে শক্তি লাগবে কত? 15 কিলো জুল, পরেরটা 25 কিলো জুল, তারপরেরটা 625 কিলো জুল, তারপরেরটা 735 কিলো জুল, তারপরেরটা 906 কিলো জুল পার মোল এককে আমি ধরে লিখলাম। আমার প্রশ্ন হচ্ছে, এ মৌলের যোজ্যতা কত? আমার প্রশ্ন হচ্ছে, এ মৌলের যোজ্যতা কত? ঋষভ, ওগুলো আমি জিজ্ঞাসা করিনি সোনামণি। আমার একটা পর্যায়ে 2 এর লেফট থেকে রাইটে গেলে কি ক্রম হয় আইপির, আমি কিন্তু জিজ্ঞাসা করিনি বাবা সোনা। উত্তর দিচ্ছে রাজন্যা, ভুল উত্তর। রাজন্যা ভুল উত্তর, ভুল ভুল ভুল। ও কি না, রাজন্যা ঠিক উত্তর, আমি ভুল। রাজন্যা ভুল। সুব্রত 0, তোমার অ্যান্সার 0, তোমার মার্কসও 0, নেগেটিভ। তুমি গুড বাই, বাই বাই সুব্রত, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, অঙ্কন ভুল উত্তর, ভুল উত্তর। চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শোনো আর নাক দিয়ে শ্বাস নাও, পঞ্চ ইন্দ্রিয়টাকে কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, খুব সাবধান। কিন্তু পঞ্চ ইন্দ্রিয় তোমাকে কিন্তু সজাগ রাখতে হবে। নির্বাণ ভুল উত্তর, ওকে। তামিম ইকবাল ভুল উত্তর। ঋষভ সব ভুল। সৃষ্টি কারেক্ট অ্যান্সার, অরিজিৎ ভুল, অন্বেষা ভুল, সৃষ্টি কারেক্ট অ্যান্সার, সুব্রত ভুল। ভালো করে শোনো, ট্রিকটা ভালো করে দেখো, ট্রিক ভালো করে দেখো। আচ্ছা, আমাকে একটা কথা বলো বাবা সোনাটা, সোডিয়ামের কত ভ্যালেন্সি বলো? সোডিয়ামে ভ্যালেন্সি কত বলো? সোডিয়ামে ভ্যালেন্সি কত বলো? 11? পাগল নাকি ভাই ঋষভ? সোডিয়ামের যোজ্যতা কত? যোজ্যতা, ভ্যালেন্সি একদম। রূপম ভুল। আরে বাপরে বাপ, সূচনা কি বলছি শোনে না। আমি জিজ্ঞাসা করেছি সোডিয়ামের যোজ্যতা কত, ভ্যালেন্সি কত? 1। একদম তাই। কি করে বুঝলে 1? কারণ সোডিয়ামের কনফিগারেশন কি? 2, 8 এবং 1
একখানা ইলেকট্রন লস করলে Na প্লাসের স্থায়িত্ব বাড়বে, ওর অক্টেট মানে অষ্টকটা পূরণ হবে, এবং যেহেতু একটা ইলেকট্রন বর্জন করতে পছন্দ করে তাই জন্য সোডিয়ামের যোজ্যতা হবে কত বলো 1। তাহলে আমাকে বলো সোডিয়াম এই ওর একটা ইলেকট্রন সহজে বর্জন করবে না কষ্ট করে বর্জন করবে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে শান্তি পায় তাহলে ওই ইলেকট্রনটাকে কি ও সহজে বর্জন করবে নাকি কষ্ট করে বর্জন করবে? সহজে বর্জন করবে, তাই না? সহজে বর্জন করবে, তাই না? কষ্ট করে তো বর্জন করবে না, সহজে বর্জন করবে। এবার শোনো, খুব ভালো করে বোঝো। মৌল এ একটা ইলেকট্রন বর্জন করলো, ওকে এতটা এনার্জি লাগলো। 2 নম্বরটা বর্জন করলো, ওকে এতটা এনার্জি লাগলো। কিন্তু 3 নম্বরটা বর্জন করতে ভাই এ কি, মানে ওর তো কোনো ইচ্ছাই নেই ভাই। 25 স্কোয়ার হয় ভাই 625, মানে 25 গুণ বেশি শক্তি লাগলো এই মৌলটার 3 নম্বর ইলেকট্রনটাকে বর্জন করতে। তার মানে মৌলটা একটা ইলেকট্রন বর্জন করে, ওকে। 2টো ইলেকট্রন বর্জন করে, ওকে। বা 3 নম্বর ইলেকট্রন বর্জন করা ইজ নট ওকে। তাহলে ওই মৌলটা সহজে 2টো ইলেকট্রন বর্জন করতে ভালোবাসে, তাহলে মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি হচ্ছে 2। ক্লিয়ার হলো কিনা দেখো। তাহলে এটা ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এসব হতে পারে কিনা বন্ধু? ক্লিয়ার সুব্রত? আর ভুল হবে? ঐতিহাসিক ভুল আর হবে না কি? সিসি, এটাই হচ্ছে এইচএসকে হিমাদ্রি স্যারের খেলা। সহজে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে বুঝে নিতে হবে যে মৌলের ভ্যালেন্সি কত। আর একবার বলছি আমি, ভালো করে দেখো। মৌল এ, ওকে আমি অফার দিলাম, অফার ক্লোজেস সুন, যে তুমি কি একটা ইলেকট্রন বর্জন করবে? বললো ওকে ভেরি গুড। 2টো বর্জন করবে? ওকে ভেরি গুড। 3টে বর্জন করবে? না, 3টে বর্জন করবো না। কেন? আমি 3টে বর্জন, স্যার ইচ্ছা নেই, স্যার খুব কষ্ট, স্যার আমি পারছি না, আমি কষ্ট। দেখো, একটা বর্জন করলো, 2টো বর্জন করলো, বা 3 নম্বর ইলেকট্রনটাকে বর্জন করার জন্য ওকে 25 গুণ শক্তি আরও বেশি দিতে হলো। মানে ওর 3 নম্বর ইলেকট্রনটা বর্জন করার কোনো ইচ্ছা শক্তিই ছিল না, ওর কিন্তু ইচ্ছা শক্তিই ছিল না, ওর 2টো ইলেকট্রন বর্জন করার কিন্তু প্রবল ইচ্ছা। সুতরাং ওর ভ্যালেন্সি হবে 2। বোঝা গেল? যারা বলছিলে যে স্যার আর একবার বলুন, তাদের জন্য আমি বলছি, বোঝা গেল কি কারণ আমাকে বলো। ইয়েস অর নো? খুব সাবধান কিন্তু, সবাইকে বলে দিচ্ছি। ওকে, সাগরিকা সবাই বলেছে ওকে। এবারে বলো নেক্সট কোয়েশ্চেন। মৌল বি, ভালো করে শোনো, কত আসছে বলো? 52। কত আসছে বলো? 65। কত আসছে বলো? 97। কত আসছে বলো? 1133। কত আসছে বলো? 1261। বলো ভ্যালেন্সি কত? মৌলের ভ্যালেন্সি কত? মৌলের ভ্যালেন্সি কত? একদম 2 যে বলেছ সে 2বারই ভুল উত্তর দিয়েছ। 2 যে বলেছ সে 2বারই ভুল উত্তর দিয়েছ, খুব সাবধান। 2 যে বলেছ তাদের কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। 4 যে বলেছ, 4 যে বলেছ তার মাথায় বোধহয় ব্রেনের চার্জটা শেষ হয়ে গেছে। 4 যে বলেছ সে কিন্তু ভুল উত্তর দিয়েছ, ভুল উত্তর দিয়েছ। তোমাকে কিন্তু নিজের ফোনটাকে একটুখানি রিচার্জ করতে হবে এবং ব্রেনটাকে একটুখানি কিন্তু রিচার্জ করতে হবে, তবে হবে। এর অ্যান্সার হবে 3। কেন বলো তো? মৌল একটা বর্জন করলো, 2টো বর্জন করলো, 3টে বর্জন করলো, বাট 4 নম্বর ইলেকট্রনটা বর্জন করতে ওকে 10-12 গুণ শক্তি এক্সট্রা সাপ্লাই করতে হলো। মানে ওর কিন্তু মুখটা কিরম ছিল বলো তো? এরম ছিল। ও কিন্তু একদমই চোখ দিয়ে যেমন জল পড়ছিল, ঠিক আছে? ওর কিন্তু বলো 4টি ইলেকট্রন বর্জন করার কোনো ইচ্ছা নেই। তাহলে ভ্যালেন্সি কত? ওর ভ্যালেন্সি হচ্ছে 3। যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 3। ও কিন্তু বলো 3টে ইলেকট্রন কিন্তু বলো ও সহজেই কিন্তু বলো বর্জন করতে পারে, ঠিক আছে? বর্জন করতে পারে। নেক্সট, থ্যাংক ইউ। এবার দেখো মৌল সি বলো, মৌল সি বলো। ধরো আছে 21, ধরো আছে 121, ধরো আছে 225, না হ্যাঁ ঠিক আছে 225, ধরো আছে তোমার, ধরো ভালো করে শোনো 338, আর ধরো আছে মনে করো 999। বলো ভ্যালেন্সি কত বলো?
ভ্যালেন্সি কত? সব ভুল। এখনো কোনো, এইবার রাধিকা কারেক্ট অ্যান্সার, রাধিকা কারেক্ট অ্যান্সার, সব ভুল। আর একজন দিয়েছিল। ওকে, লেখো দেখি, দেখতেই পাচ্ছি না, তার আগে নামগুলো চলে যাচ্ছে। বিন, সম্বিত ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, সম্বিত তো ঠিকই আছে। যারা বিনোবাবুর পুরো নামটা পড়তে পারলাম না, তার আগেই চলে গেল, যাই হোক, ওকে, ভেরি গুড, খুব সুন্দর। এর অ্যান্সার কী হবে দেখি, ভালো করে শোনো। সবাই এক নিয়ে তো চাপ খাচ্ছ কেন বাবা? একটা ইলেকট্রন বর্জন করতে কতটা শক্তি লেগেছে ভাই? এখন 21 টাকায় কিছু পাওয়া যায় না, পাওয়া যায় 999 টাকাতে এখন অফার চলে, বুঝতে পেরেছো তো? তাহলে 21 ইজ ওকে, 121 ইজ নট অ্যান ইস্যু। ওকে, মানছি যে বেশ বেড়েছে। 225 ইজ ওকে, কতটা বেড়েছে বলো? এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স হচ্ছে 100, এর ডিফারেন্স হচ্ছে প্রায় 100 মতনই ভাই, চাপ খাচ্ছ কেন? এরও ডিফারেন্স বলো 100, বাট এখানে ডিফারেন্সটা কত ভাই? 600-র ওপর চলে গেছে ভাই ডিফারেন্সটা। এটা হচ্ছে +100 প্রায়, এটা ধরো +100 প্রায়, এটা ধরো +100 প্রায়, বাট হোয়াট ইজ দিস ভাই? 600 প্লাস ভাই। তাহলে ওর লাস্ট ইলেকট্রনটাকে বর্জন করার কোনো ইচ্ছা ছিল না, ওর ভ্যালেন্সি হচ্ছে 4, ও 4টে ইলেকট্রনকে কিন্তু গবেষণাটা বর্জন করতে পারে। এবং ওর মুখটা কেমন হয়ে গেছে বলো তো? ওর মুখটা তোমার এরম হয়ে গেছে, এই হচ্ছে চোখ, হ্যাঁ, এই হচ্ছে এরম আর কি, আর ড্রপ বাই ড্রপ এরম জল পড়ছে। লাস্ট ইলেকট্রনটাকে বর্জন করার সময়তে ওর মুখটা কিন্তু হয়েছে। শোনো বিনোদিনী, এখানে কোনো মান নেই যে কত পর্যন্ত নেওয়া যাবে। যখনই তুমি দেখবে সেটা হচ্ছে যে ডিফারেন্সটা অনেকটা বেড়ে যাচ্ছে, সেটা ডিফারেন্সটা গুণের দিক থেকে হতে পারে বা অন্তর, মানে ডিফারেন্স এরকম করে বিয়োগ করে বার করবে। যখন দেখবে ডিফারেন্সটা প্রচুর বেড়ে যাচ্ছে, মানে ওই ইলেকট্রনটা কিন্তু ছাড়তে চাইছে না, তার আগে পর্যন্ত ইলেকট্রনও কিন্তু ছাড়তে চাইছে। বুঝতে পারছো রাধিকা? ওকে, ওকে, সুব্রত ক্লিয়ার নাকি আর একবার বলবো? কি বলো? তামিম বলছে একদম ঠিক আছে, সিসি, সিসি, একদম হেলিকপ্টার শট মেরে উড়িয়ে দিতে হবে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন মাধ্যমিকে। আমার কিন্তু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 100-100। আর সেকেন্ড লক্ষ্য, কেমিস্ট্রির মিস্ট্রি করে দেবো সলভ। চলে যদি টেস্ট পেপার নিয়ে, চলো নেক্সট ফার্স্ট কোয়েশ্চেন। হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস কোন কোন গ্রুপে পাওয়া যায়? ফটাফট লেখো, ফটাফট লেখো, একই একটা চ্যাটে দুটো অ্যান্সার বলো। হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস কোন কোন গ্রুপে পাওয়া যায় বলো? হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস কোন কোন গ্রুপে পাওয়া যায়? একটু এসিটি চালিয়ে দাও তো। ওকে, ওকে, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস কোন কোন গ্রুপে পাওয়া যায় বলো? ওকে, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, সোম, অরিজিৎ, রূপম, রূপম ইসলাম, রাধিকা একদম ঠিক, সুব্রত ওকে, ঋষভ ওকে, ব্রিলিয়ান্ট, অর্পণ যে স্যার লিখলে সেও, বিভোর চক্রবর্তী সঠিক উত্তর। হ্যালোজেন মানে কত? গ্রুপ নাম্বার 17। আর নিষ্ক্রিয় গ্যাস মানে কি? গ্রুপ নাম্বার 18। বলো, পর্যায় সারণীতে থাকা শেষ মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত বলো? পর্যায় সারণীতে থাকা শেষ মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক কত বলো? 180 ভাই, অতগুলো মৌল এখন আবিষ্কারই হয়নি, এখন 123 কি 24টা আবিষ্কার হয়েছে। এর অ্যান্সার হচ্ছে 118। বলো এবার, বলো 118 নম্বর মৌল, যেটা পর্যায় সারণীর শেষ মৌল। অরিজিৎ, সুব্রত একদম ঠিক, 118। সেই মৌলের নাম কি বলো? সেই মৌলের পুরো নাম বলো। ওজি বললে তো আমি বলবো ওল্ড জেনারেশন, পুরো নামটা লেখো। ওজি মানে তো ভাই ওল্ড জেনারেশন, আর জেনজি নিউ জেনারেশন। অর্গানেশন একদম ঠিক, বিভোর চক্রবর্তী। শেষ মৌলের নাম হচ্ছে অর্গানেশন, একদম ঠিক, খুব সাবধান কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকে বাম দিকে কিভাবে পরিবর্তিত হয়? একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এর অ্যান্সার কি হবে? যদি আমরা পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটের দিকে যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে। আর যদি আমরা কোনো একটা গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে না যাই, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। ওকে, এবার আমি তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, অন্যরকম স্টাইলে আমি কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, সোয়াগ নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, একটা অ্যাটি নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। তোমরা যারা, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, খুব সাবধান কিন্তু। তোমরা যারা আমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা পারবে, তারা কিন্তু রেজ হ্যান্ড করবে।
একদম ডাইরেক্ট 1-to-1 লাইভ ক্লাস, অফলাইন ক্লাসের মতন এখন আমি তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। সবাই রেজ হ্যান্ড করবে যারা পারে। তাদের মধ্যে থেকে আমি 5 জনকে জিজ্ঞাসা করব মাইক অন করে, যে পারবে তাকে আমি গুড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স কিন্তু বলে দেবো, ক্রিসমাস ইন অ্যাডভান্স বলে দেবো, খুব সাবধান। তাহলে বলো, প্রথম কোশ্চেন আমার, পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে ব্যাসার্ধ কমে যায়। পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে ব্যাসার্ধ কেন কমে যায়? ব্যাসার্ধ কেন কমে যায়? আমি একবার অনুরোধ করব আমাদের টেকনিক্যাল টিমকে কারা কারা রেজ হ্যান্ড করছে দেখার জন্য। আমার প্রশ্ন খুব সাধারণ, পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে ব্যাসার্ধ কেন কমে যায়? অনেকে রেজ হ্যান্ড করেছে। 5 জনের কাছে সুযোগ, লটারি কেটেছো তোমরা, 5 জনের কাছে সুযোগ লটারি জেতার। প্রথম গণেশ বা লোকেশ, বলো কেন কমে যায়, বলো বলো, কামন বলো। হ্যাঁ স্যার বলবো। অবশ্যই বলো, কামন। কারণ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা বাড়ে, কিন্তু ইলেকট্রন সংখ্যাগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো একই শক্তি স্তরে যুক্ত হয়, ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়ার ফলে ইলেকট্রন মেঘকে ভিতর দিকে টেনে নেয়, যার কারণে নিউক্লিয়াস ও সর্ববহিষ্ঠ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়ে এবং পারমাণবিক আকার ছোট আসে বা ব্যাসার্ধ কমে যায়। তুমি বই পড়লে না তো? বই থেকে পড়লে না তো বাবা? মুখস্থ ছিল এটা। ডান, ভেরি গুড, চ্যাম্পিয়ন উত্তর, ডান। আচ্ছা, এবার আমি নেব হচ্ছে আর একজনের থেকে, তিথি মাহাতো। তিথি মাহাতো, কামন বলো কি উত্তর? তিথি, 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 আমি কিন্তু তোমার ঘরের বিভিন্ন শব্দ শুনতে পাচ্ছি, আমি তোমার মুখ থেকে উত্তরটার শব্দ শুনতে চাই। তিথি মাহাতো, কামন। রাজন্যা নিয়োগী বলো, রাজন্যা বলো। বাম দিক থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটোই বাড়ে, কিন্তু যে সর্ববহিষ্ঠ কক্ষটা একই থাকে, তাই জন্য প্রোটন যত বেশি থাকে ইলেকট্রনকে তত বেশি জোরে আকর্ষণ করে, তো পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। একদম, ভেরি গুড। তাহলে আর কারণ নেওয়ার দরকার নেই, দুজনেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো। উত্তরটা হচ্ছে পর্যায় বরাবর লেফট থেকে রাইটে গেলে একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে, মানে একই কক্ষপথে ইলেকট্রনগুলো যুক্ত হয় এবং নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাও বাড়ে। কিন্তু যেহেতু একই কক্ষপথে, ভালো করে বিষয়টাকে বোঝো, মনে করো আমি লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি, তো এই একটা মৌল আছে আর এই একটা মৌল আছে, একই কক্ষে, ধরো এটার প্রথম কক্ষই আমি সাপোজ ধরলাম, একই কক্ষে ইলেকট্রন যুক্ত হয়েছে। তো যখন ইলেকট্রনগুলো একই কক্ষপথে যুক্ত হচ্ছে তখন তো আর নিউক্লিয়াসের থেকে দূরত্ব বাড়ছে না, ইলেকট্রনের বাড়ছে কি দূরত্ব? বাড়ছে না, কারণ ওই একই কক্ষপথে যুক্ত হচ্ছে। কিন্তু কি বাড়ছে? প্রোটন সংখ্যা বাড়ছে নিউক্লিয়াসে। এবার যত প্রোটন সংখ্যা বাড়বে তত কী হবে বলো? ইলেকট্রন মেঘকেও নিজের দিকে আকর্ষণ করবে এবং সাইজটা ছোট হয়ে যাবে, তাই না? একই কক্ষপথে যুক্ত হচ্ছে ইলেকট্রন, মানে দূরত্ব বাড়ছে না নিউক্লিয়াসের থেকে, কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, প্রোটন কী করছে? ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে এবং ব্যাসার্ধ কমিয়ে দিচ্ছে। এবার হচ্ছে এই কোয়েশ্চেনটা, গ্রুপ বরাবর নিচের দিকে নামলে পরমাণুগুলো ব্যাসার্ধ বাড়ে কেন? গ্রুপ বরাবর নিচের দিকে নামলে পরমাণুগুলো ব্যাসার্ধ বাড়ে কেন? কে বলতে পারে? রেজ হ্যান্ড করো। একবার দেখে নেব আমরা এই প্রশ্নে কে কে রেজ হ্যান্ড করেছে। এই প্রশ্নে কে কে রেজ হ্যান্ড করেছে? প্রথম সুযোগ আমি দিতে চাইছি সৌম্যজিৎ পাল, একদম নিচে দেখো, একদম নিচে। হ্যাঁ, সৌম্যজিৎ পাল বলো। সৌম্যজিৎ পাল, ওভার টু ইউ। সৌম্যজিৎ পাল, তুমি লাইনে আছো, তুমি আমাকে বলো ওপর থেকে নিচের দিকে নামলে গ্রুপ বরাবর, শ্রেণী বরাবর পরমাণুগুলো ব্যাসার্ধ বৃদ্ধি কেন পায়? ওকে, চলো অরিজিৎ দত্তকে দাও। অরিজিৎ দত্ত বলো। অরিজিৎ, হ্যালো। হ্যাঁ অরিজিৎ বলো। শুনতে পাচ্ছেন? একদম বলো, সবাই শুনতে পাচ্ছি আমরা। যখন পরমাণু নিচ থেকে উপর থেকে নিচ থেকে আসা হয়, তখন কক্ষপথের সংখ্যা আর পরমাণুর ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন নিউট্রন সংখ্যার সাথে একই হারে বৃদ্ধি পায়। এর ফলে ইলেকট্রনগুলো পরবর্তী কক্ষপথে অবস্থান করে এবং পরমাণু থেকে ইলেকট্রনের মানে কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায় বা ছাত্র সময় কমে। ঠিক আছে অরিজিৎ, তুমি আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি তো লাইনে আছো, আমার কথা তুমি শুনতেও দেখতেও পাচ্ছ, তো আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে তুমি যেরকম আমরা পড়লাম, ধরো মনে করো সোডিয়াম আর ধরো আছে ধরো মনে করো পটাশিয়াম, ঠিক আছে?
সোডিয়ামের কনফিগারেশন কি 281, পটাশিয়ামের কি আছে বলো 2881। তাহলে সোডিয়ামে একটা কক্ষ, দুটো কক্ষ, তিনটে কক্ষ এবং শেষ ইলেকট্রনটা এখানে আছে হচ্ছে 11টা প্রোটন। ওকে, পটাশিয়ামে দেখো এই হচ্ছে পটাশিয়াম, একটা কক্ষ, দুটো কক্ষ, তিনটে কক্ষ, চারটে কক্ষ, ইলেকট্রনটা ধরো এটা আছে আর আছে 19খানা প্রোটন। এবার তুমি আমাকে বোঝাও কেন পটাশিয়ামে ব্যাসার্ধ সোডিয়ামের থেকে বেশি হবে বলো। কারণ তার কক্ষপথের সংখ্যা বেশি এবং প্রোটন থেকে কক্ষ পরবর্তী লাস্টের যে ইলেকট্রনটা তার প্রতি আকর্ষণটা কম হারে হচ্ছে, এর ফলে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। ঠিক, দুটো কারণ, এক হচ্ছে কক্ষপথের সংখ্যা বেশি, কক্ষপথের সংখ্যা বাড়লে পরমাণুর আকার এমনিতেই চওড়া হয়ে যাবে। আর দ্বিতীয় কারণটা যেটা ও বললো সেটা হচ্ছে দেখো দূরত্বের কারণে এই ইলেকট্রনটার ওপর তো নিউক্লিয়াসের আকর্ষণও কম হবে, তাই না? ডিস্ট্যান্স বাড়লে তো আকর্ষণও কম হবে, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণও কম, আবার কক্ষপথের সংখ্যাও বেশি। নিউক্লিয়াসের আকর্ষণও কম এবং কক্ষপথের সংখ্যাও বেশি, এবং দুটো কারণে কি হচ্ছে বলো, ডাউন দ্য গ্রুপ পরমাণু ব্যাসার্ধ বেড়ে যায়। হ্রাস পাচ্ছে, একদম, হ্রাস পাচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। একদম, ভেরি গুড। চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনের দিকে। চলো নেক্সট পেজ, আবার রেডি হবে। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা হচ্ছে 18টা আর পর্যায় সংখ্যা হচ্ছে 7টা। গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় বলা হয় কেন? আচ্ছা, এই বিষয়ে তোমাদের একটা কথা বলি যে আগে জানো তো এই মৌলগুলোকে বলা হতো ইনার্ট গ্যাস, কারণ কারোর সাথেই বিক্রিয়া করতো না। কিন্তু তোমরা কি কেউ বলতে পারো এই মৌলগুলোকে এখন আমরা নবল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয়র বাংলা তো ইনার্ট মানে তো বেসিক্যালি হয় নিষ্ক্রিয়, তাহলে একে আমরা ইংলিশে আগে আমরা ইনার্ট গ্যাসই বলতাম, কিন্তু এখন এগুলোকে আমরা নবল গ্যাস কেন বলি? কে বলতে পারে? আমার প্রশ্নটা কিন্তু আগে জেনুইনলি শুনে নাও। না 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 একদম না, না, আমি ভয়েস ওভারই নিচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে নিষ্ক্রিয়র বাংলা তো ইনার্ট, নিষ্ক্রিয় বাংলা তো কমায় চলে যাওয়া, তাই না? কারণ ওরা তো কারোর সাথে বিক্রিয়া করে না, ওদেরকে তো নিষ্ক্রিয় মৌল মানে ইনার্ট গ্যাস বলা উচিত। কিন্তু এখন এই মৌলগুলোকে আর ইনার্ট গ্যাস বলা হয় না, এই মৌলগুলোকে নবল গ্যাস বলা হয়। ইনার্ট গ্যাস নাম সরিয়ে নবল গ্যাস নাম হওয়ার কি কারণ কে বলতে পারে? রেজ হ্যান্ড করো। ইনার্ট গ্যাস নাম সরিয়ে নবল গ্যাস নাম হওয়ার কি কারণ? রেজ হ্যান্ড করো। আমি কিন্তু পুরনো রেজ হ্যান্ডগুলোকে বন্ধ দেখতে চাই, যারা এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে পারবে নতুন রেজ হ্যান্ড দেখতে চাই। নবল গ্যাস বলা হয় কেন? ইনার্ট গ্যাস নাম সরিয়ে দিয়ে নবল গ্যাস হওয়ার কি কারণ? আচ্ছা, শুভশ্রীকে দেওয়া হোক, শুভশ্রী ত্রিপাঠী। শুভশ্রী বলো। হ্যাঁ স্যার, বলছি কারণ নিষ্ক্রিয় মৌলগুলি সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, আর যেহেতু হিলিয়াম বাদে সবার কক্ষপথে যোজ্যতা 8 থাকে, যোজ্যতা কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে, এরকম সুস্থিত ইলেকট্রন বিন্যাসের জন্য ওইগুলো সাধারণ অবস্থায় নিজেদের মধ্যে বা অন্য কোনো মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই কারণে এইগুলোকে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলা হয়। তুমি কিন্তু আমার প্রশ্ন তো দিলে না। আমি তোমাকে বলিনি যে এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন। সেটা হচ্ছে এদের শেষ কক্ষপথে হিলিয়ামের 2টো মানে ডুপ্লেট পূর্ণ আছে, বাকি মৌলগুলো সবারই শেষ কক্ষে 8টা মানে অষ্টক পূর্ণ আছে। আর ডুপ্লেট আর অষ্টক পূর্ণ হয়ে গেলে ওরা রাসায়নিকভাবে স্থায়ী হয়ে গেল, এরা কারোর সাথে নিজেদের সাথেও করবে না, অন্য মৌলের সাথেও বিক্রিয়া করবে না, তাই এদেরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। আমার প্রশ্ন ছিল এর ইংরাজি নামটা আগে ইনার্ট গ্যাসই ছিল। নিষ্ক্রিয়র বাংলা তো ইনার্ট হওয়া উচিত, নিষ্ক্রিয়, ইনার্ট, মৃত এরকম হওয়া উচিত, কিন্তু এই নামটাকে সরিয়ে এখন নবেল, নবেল মানে তো বর, তোমরা পড়ো না নবেল মেটাল হচ্ছে গোল্ড, তোমার হচ্ছে প্লাটিনাম, সিলভার, নবেল মেটাল মানে বর ধাতু, তো এটার বাংলা তো বর, তাহলে এটার ইংলিশটা নিষ্ক্রিয় মানে ইনার্ট থেকে চেঞ্জ হয়ে নবেল মানে বর গ্যাসে মানে নবেল গ্যাসে শিফট কেন হলো, আমি এটা জানতে চেয়েছি। এটা কেউ বলতে পারো? শুভশ্রী, এর নামটা নবেল কেন হলো, নিষ্ক্রিয় কেন হলো আমরা জানি, নবেল কেন হয়ে গেল এই নামটা কে বলতে পারে? দেখি হাত তোলো দেখি। সাগরিকা খাটুয়াকে জিজ্ঞাসা করো। সাগরিকা বলো তো নবেল নাম কেন হলো? স্যার এইটা তো বলতে পারবো না, কেন নিষ্ক্রিয় মৌল কেন বলা হয় সেটা বলতে পারবো, কিন্তু এই নবেল মৌলটা কেন সেটা বলতে পারবে না। আচ্ছা, এইটা কি কেউ বলতে পারো যে নিষ্ক্রিয় তো বলা হলো কেন? আমরা খুব ভালো করেই জানি, বাট এই নিষ্ক্রিয় নামটা নবেল কেন হলো? মন দিয়ে শোনো, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে?
অরিজিৎকে বলো তো, অরিজিৎকে দাও তো, ওই একদম ওপরের একদম ওপরের নামটা, একদম ওপরে, হ্যাঁ অরিজিৎ বলো, অরিজিৎ। হ্যাঁ স্যার, এই সব মৌলের মতো অন্যান্য মৌলগুলো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্য বিক্রিয়া করে, তাই এদেরকে নোবেল মৌল বলে কি? এই মৌলগুলোকেই নোবেল গ্যাস কেন বলে জিজ্ঞাসা করছি, এই মৌলগুলোকেই নোবেল গ্যাস কেন বলে? হ্যাঁ, কারণ এরা কোনো বিক্রিয়া করে না, এদের মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য। না, এটা ভুল হয়ে গেল। ঠিক আছে, ভালো করে শোনো। দেখো এই মৌলগুলো কারা একবার দেখো তো। এরা আছে গ্রুপ নাম্বার 18-তে থাকা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর হচ্ছে ও শেষ মৌলটা ওজি, মানে হচ্ছে অগ্নেসন। ঠিক আছে, হিলিয়াম কোনো বিক্রিয়া করে না, নিয়ন কোনো বিক্রিয়া করে না, আর্গন কোনো বিক্রিয়া করে না। এবার তোমরা জেনে অবাক হবে, রাজন্যা বলছে এখনো পারবে। আচ্ছা রাজন্যাকে জিজ্ঞাসা করো তো, রাজন্যা বলো, রাজন্যা বলো কি বলতে চাইছো বলো। হ্যাঁ স্যার, কারণ 18 নম্বর শ্রেণীর মৌলগুলো, নোবেলের বাংলা হচ্ছে রাজকীয় বা অভিজাত যারা, এই 18 নম্বর শ্রেণীর মৌলগুলো অষ্টক ঠিক রাজকীয় বা অভিজাতদের যেমন ধনসম্পদ পূর্ণ থাকার কারণে তারা অন্যান্য সাধারণ লোকের সাথে মিশতো না, সেরকম এই ধাতুগুলো তাদের অষ্টক একদম পূর্ণ থাকার কারণে এরা সাধারণ মৌলগুলোর সাথে কোনো রকম বিক্রিয়া করে না, তাই জন্য এদের ইনার্ট নামটাকে সরিয়ে নোবেল নামটা রাখা হয়েছে। বেশ, ঠিক আছে, কতটা ভালোই বলেছো, কতটা কিন্তু খুব একটা ভুল বলেছো যে তা না, কতটা ঠিকই বলেছো। ওকে একটু আনমিউট করে দাও রাজন্যাকে। নতুন রকমের কিছুটা শুনলাম যে রাজারা যেরকম মানে রাজকীয় ধনসম্পদে পূর্ণ থাকতো বলে সাধারণ মানুষের সাথে দূরত্ব মেনটেন রাখতো, এরাও হচ্ছে অষ্টক পূরণ হয়ে গেছে, মানে যা জীবনে ইচ্ছা ছিল সবই পেয়ে গেছে, তাহলে ওকে কারোর সাথে বিক্রিয়া করতে পারে না। ঠিক আছে, এবার দেখো তোমরা দেখো জেনে অবাক হবে যে ক্রিপ্টন, জেনন, রেডন আর অগ্নেসন চরম লেভেলের বিক্রিয়া করে, চরম লেভেলের বিক্রিয়া করে ভাই। তোমরা জেনে অবাক হয়ে যাচ্ছ, স্যার কী বলছেন আপনি, আপনি নিষ্ক্রিয় গ্যাসকে বলছেন নাকি এরা চরম লেভেলের বিক্রিয়া করে? হ্যাঁ, এরা দেখো চরমতম লেভেলের বিক্রিয়া করে। ক্রিপ্টনকে যদি তুমি ফ্লোরিনের সাথে রিয়াকশন করো না, তৈরি হবে KrF6, ক্রিপ্টন ফ্লোরাইড, মাথায় যেন থাকে। জেনন তো আবার মানে পাগল হয়ে যায় ফ্লোরিনকে দেখলেই ও যে নিজেকে ঠান্ডা রাখতে পারে না, XeF4 তৈরি করে। শুধু তাই না, অক্সিজেনকে দেখলে মাথাটা আরও খারাপ হয়ে যায়, XeO3 তৈরি করে। এবং জানো তো অক্সিজেন আর ফ্লোরিন দুটোকে যদি পায় তো কাকে নিয়ে শুরু করবে সেটা বুঝতে পারি না, কী করে বলো তো, দুজনের সঙ্গে শুরু করে দেয় রাসায়নিক বিক্রিয়া, তৈরি হয়ে গেল দেখো XeOF4। এরকম প্রচুর বিক্রিয়া করে জেনন, ক্রিপ্টন, তোমার হচ্ছে রেডন আর অগ্নেসন তো তেজস্ক্রিয়, ওর কথা বাজিত চরম লেভেলে বিক্রিয়া করে। এবার দেখো নিষ্ক্রিয় যে হবে, ইনার্ট যে হবে, সে তো বিক্রিয়া করার কথা না, বাট অনেক নিষ্ক্রিয় গ্যাসই কিন্তু বিক্রিয়া করে, এবং সেই জন্য ওর নামটা চেঞ্জ করে ইনার্ট সরিয়ে নোবেল করা হয়েছে, যে এরা বিক্রিয়া করে কিন্তু বাকিদের থেকে কম করে, এরা বিক্রিয়া করে বাকিদের থেকে কম করে। তোমরা নাম শুনেছো নোবেল মেটাল গোল্ড, কেন গোল্ডও খুব একটা বিক্রিয়া করে না, সিলভারও না, প্লাটিনামও না, তাই না? ওই জন্য তো ওরা মূল্যবান সম্পদ, জুয়েলারি, আংটি, হার, নেকলেস এসবের ব্যবহার করা হয়, জুয়েলারি, তাই তো? তো নিষ্ক্রিয় গ্যাসটাও কিন্তু ওদেরই মতন বিক্রিয়া করে কিন্তু কম করে, ইনার্ট নয়। ইনার্ট মানে কি তোমরা জানো, ইনার্শিয়া অফ রেস্ট, স্থিতিজাড্য, ইনার্শিয়া স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এরকম বিষয়, নিউটনের প্রথম গতিসূত্র। কিন্তু এখানে কি আছে, এরা সেরকম না, এরা বিক্রিয়া করে কিন্তু কম করে, সেই জন্য গোল্ড, সিলভার, প্লাটিনাম এদের সাথে কম্পেয়ার করে নামটা কিন্তু রাখা হয়েছে নোবেল, মানে বর মানে অভিজাত। ঠিক আছে, চলো আমরা এগোচ্ছি। রাজাদের কথা যারা বললো তুমি, রাজারা কিন্তু রাজন্যা কি আছে বলো তো, একেবারেই যে মিশতো না তা কিন্তু না, একেবারেই যে মিশতো না তা কিন্তু না। ধরো মানে ধরো বছরে হয়তো 2 মাস মানে দুদিন হয়তো গিয়ে একটুখানি শিকারে গেল, তখন প্রজাদের সাথে একটু মিশলো, সেরকম মেশে কিন্তু কম মেশে, একেবারেই যে মেশে না তা কিন্তু নয়, সেজন্য নামটা ইনার্ট থেকে সরিয়ে নোবেল রাখা হয়েছিল। নেক্সট, একই পিরিয়ডে থাকা মৌলগুলোর ভ্যালেন্স ইলেকট্রন কি হয় বলো? সেম হয় না ডিফারেন্ট হয় বলো? একই পিরিয়ড কিন্তু বলেছে, একই পিরিয়ডে থাকা, আর ভুল লিখছ ঋষভ, চিন্তা ভাবনা করে বলো। একই পিরিয়ডে থাকা, একই পর্যায়ে থাকা, একই পর্যায়ে থাকা কি হচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা ক্রমশ বাড়ে তো ভাই,
যেমন ধরো পিরিয়ড নাম্বার 2-তে কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। কনফিগারেশন বলো 2,1, 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7, 2,8। শেষ কক্ষে থাকা ইলেকট্রন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ক্রমশ বাড়ে। সমান কোথায় থাকে বাবা? পিরিয়ড বলেছে, পিরিয়ড মানে তো পর্যায়, তাই না? ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ে, আলাদা তো হয় এবং বাড়ে বলতে হবে। ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সংক্ষেপে বোঝাও। একদম ভালো করে শোনো। ধরো ক্যালসিয়াম, এর ইলেকট্রন বিন্যাস কি আছে বলো? 2, 8, 8, 2। যতগুলো কক্ষ ভর্তি হলো সেইটা হচ্ছে ওর পর্যায়। যতগুলো কক্ষে ইলেকট্রন ঢুকেছে সেটা হচ্ছে পর্যায়। তাহলে পর্যায় কত ওর? 4। পর্যায় হচ্ছে নাম্বার অফ অরবিট, কক্ষের সংখ্যা। যতগুলো কক্ষে ইলেকট্রন ঢুকেছে সেটা কটা বলো? 4টে। এটাকে আমরা বলছি হচ্ছে পর্যায়, তাই তো? আর গ্রুপ কি হবে? গ্রুপ কি হবে? গ্রুপ হবে 2। শেষ কক্ষে থাকা ইলেকট্রন সংখ্যা যদি 2 হয় তখন সেটাই হবে হচ্ছে গ্রুপ। আর যদি 3, 4 এরকম হয় তখন আগে 1 বসাতে হয়। ধরো মনে করো কার্বনের কথা বলি। কার্বনের কনফিগারেশন কি? 2,4। কটা কক্ষে ইলেকট্রন ঢুকেছে? 2টো কক্ষে ইলেকট্রন ঢুকেছে, তাহলে পর্যায় হবে হচ্ছে তোমার 2। আর গ্রুপ কি হবে? গ্রুপ হবে কিন্তু 14, 4 কিন্তু না। যদি শেষ কক্ষে থাকা ইলেকট্রন সংখ্যা 2-এর থেকে বেশি হয়ে যায় তখন আগে একটা 1 বসাতে হয়। বুঝতে পেরেছো তো? তাহলে এই লজিকের সাহায্য নিয়ে আমরা কি করি বলো বাবা? এই লজিকের সাহায্যে আমরা কি করি বলো? কোনো একটা মৌলের অবস্থান বার করতে পারি। যেমন আরেকটা বিষয় দেখো, ধরো মনে করো তোমার আছে ধরো ক্লোরিন, 17টা আছে ইলেকট্রন। কনফিগারেশন কি বলো? 2, 8 এবং 7। কটা কক্ষে ইলেকট্রন ঢুকেছে? 3টে কক্ষে ইলেকট্রন ঢুকেছে, তাহলে পর্যায়ে কত হবে বলো? 3 হবে। গট ইট? কিন্তু গ্রুপ কি হবে? গ্রুপ কি 7 হবে না, 17 হবে। কারণ যখনই তুমি দেখছো শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2-এর থেকে বেশি তখন আগে তোমাকে একটা 1 যোগ করে দিতে হবে। বুঝতে পারছো তো? পারবে তো করতে? এবারে আমাকে বলো তো বন্ধুরা, মনে করো আমার একটা মৌল আছে, আমি ধরো এক্স, ধরো এক্স আছে, ধরো মনে করো এর ইলেকট্রন বিন্যাস ধরো এরকম 2, 8 এবং 5। বলো এ কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর গ্রুপে আছে বলো? কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে বলো? একটা মেসেজের মধ্যে উত্তর দেবে। একদম ঠিক। রূপম, রাধিকা, ঋষভ, প্রজ্ঞা ভুল, ভুল, সোম ভুল, অরিজিৎ ঠিক আছে, রণিত ঠিক আছে, রণিত, বিশ্বায়ন খুব ভালো, একদম, বিনোদিনী, সুব্রত, অন্বেষা সব ঠিক, সোহম খুব সুন্দর, খুব সুন্দর। আমি বলেছি একটা মৌল তার পারমাণবিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 5। ও কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে ওর পর্যায় সারণীর অবস্থান আমি কী করে বার করতে পারবো? স্বাতি কী ভুল হয়ে যাচ্ছে বাবা? স্বাতি রেগে যাচ্ছি। কটা অরবিটে ইলেকট্রন ঢুকেছে? 3টে, তাহলে পর্যায় হবে 3। আর গ্রুপ কি হবে? 5 না। যখনই তুমি দেখবে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2-এর থেকে বেশি তখন তার আগে একটা 1 যোগ করে দেবে, তাহলে পর্যায় 3 এবং গ্রুপ নাম্বার 15। পারবে তো? একটা 1 যোগ করে দেবে। কখন? শেষ কক্ষে ইলেকট্রন যদি 2-এর থেকে বেশি হয় তখন তার আগে একটা 1 যোগ করে দেবে। আচ্ছা, একটা মৌল ধরো হচ্ছে ওয়াই, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 8 এবং 1। বলো এ কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে আছে? ফার্স্ট গাইজ, কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে আছে সোনামণিরা? একজন একটু উপরের দিকে গেলে দেখতে পেতাম যে ভুল। টিউটোপিয়া সাজেশন বই তোমরা তো পাবেই, মক টেস্টের বই তোমরা পাবে, তোমাদের বাড়ি পৌঁছে যাবে, কোনো চাপ নিও না, একদম বাড়ি পৌঁছে যাবে। 5টা পাবে তোমরা মক টেস্টের কোয়েশ্চেন এবং সেটা তোমাদের বাড়ি পৌঁছে যাবে, একটা বই পাবে তোমরা। চয়ন স্যার তোমাদেরকে বলে দিয়েছিল। ওকে, বিশ্বায়ন ঠিক আছে, অরিজিৎ ঠিক আছে, অন্বেষা ঠিক আছে, আস্তে আস্তে আসবে, রাধিকা আস্তে আস্তে ছাড়া হয়েছে, তোমার আস্তে আস্তে আসবে।
কুরিয়ার এর বিষয় থাকে বা পোস্টম্যানের, তো একটু সময় অপেক্ষা করে বাঁচবে। বিনোদিনী কিন্তু রং অ্যান্সার, বিনোদিনী কিন্তু রং অ্যান্সার, বিনোদিনী কিন্তু রং অ্যান্সার, বিনোদিনী রং অ্যান্সার। বাকিরা রূপম থেকে সবাই ঠিক আছে। কটা বলো, কটা কটা শেলে ইলেকট্রন ঢুকেছে? 4টে, তাহলে পিরিয়ড হবে 4, আর গ্রুপ হবে কিন্তু 1। কি বললাম, শেষ কক্ষে যদি ইলেকট্রন 2-এর থেকে বেশি হয় তখন তার আগে 1 যোগ করতে হয়, বাট এখানে শেষ কক্ষে ইলেকট্রন তো 1, তাহলে এর আগে বেকার আমি 1 যোগ করব না। ট্রানজিশন এলিমেন্টে তারা কি বোঝায় এর উদাহরণ দাও। আচ্ছা, আমাকে প্রশ্নের উত্তর বলো, সেটা হচ্ছে সন্ধিগত মৌলের এরকম নাম কেন? সন্ধিগত মানে কার সন্ধি হচ্ছে? কৌরবদের সাথে পাণ্ডবদের? না। তো ভালো করে বলো, সন্ধিগত মৌলের নাম সন্ধিগত কেন? তাড়াতাড়ি লেখো, সন্ধিগত মৌলের নামটা সন্ধিগত কেন? খুব সুন্দর করে লেখো। কমপ্লেক্স তাই কি সব ভুলভাল হয়নি? না, সন্ধিগত না মৌলের ধর্ম হচ্ছে ওদের যোজ্যতা আলাদা হবে। সন্ধি মানুষের ধর্ম হচ্ছে তার 2 হাত, 2 পা, 2 কান, একটা নাক এরম থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওদের নামটা সন্ধিগত কেন? ওদের নামটা সন্ধিগত কেন? সন্ধিগত মৌল ডি ব্লক, তো ডি ব্লকের সাথে সন্ধিগতর কি সম্পর্ক? কার সাথে? হ্যাঁ, সুব্রত, সুন্দর ভাই, সুন্দর, ভালো করে দেখো। না, যোজ্যতা আলাদা হওয়ার জন্য না, সন্ধিগত মৌলের যোজ্যতা আলাদা হয়। দেখো, তুমি দেখো পর্যায় সারণীতে আমি ফিরে যাই, একটু হোল্ড। এবার দেখো, এখানে আমি ফিরলাম। তুমি যদি ভালো করে বিষয়টাকে দেখো, সন্ধিগত মৌল কারা? এরা হচ্ছে তোমার সন্ধিগত মৌল, তাই তো, এরা হচ্ছে সন্ধিগত মৌল। এবার এরা এস ব্লক, তোমরা নাম শুনে থাকবে, গ্রুপ নাম্বার 1 থেকে 2 হচ্ছে এস ব্লক, আর গ্রুপ নাম্বার 13 থেকে 18 হচ্ছে পি ব্লক। এরা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট, প্রতিনিধিমূলক মৌল। এরা পর্যায় সারণীর বাম দিকের দরজার অতন্দ্র প্রহরী আর ডান দিকের দরজার অতন্দ্র প্রহরী। এস ব্লক আর পি ব্লক, বাঁ দিকের দরজা ডান দিকের দরজার অতন্দ্র প্রহরী রয়েছে। এদের মাঝখানে সন্ধির কাজ করছে যেহেতু এরা, তাই এদেরকে বলে সন্ধিগত মৌল। এস ব্লক এবং পি ব্লকের মাঝে সন্ধি, বুঝতে পেরেছো তো? সন্ধি যেহেতু করছে, হ্যাঁ, নিচ্ছি রাধিকা, সেজন্য এদেরকে আমরা বলছি হচ্ছে বলো সন্ধিগত মৌল। এরা এস ব্লক এবং পি ব্লকের মধ্যে কি করছে বলো? সন্ধি, মিলনের কাজ করছে, এবং সেজন্য আমরা এদেরকে বলছি বলো সন্ধিগত মৌল। পারমাণবিক ব্যাসার্ধ গ্রুপে কি করে পরিবর্তিত হয় খুব ভালো করে জানো, হয়েই গেছে, তোমাদের নিয়েছিলাম। পারমাণবিক সংখ্যা পরিবর্তনের সঙ্গে মৌল ধর্ম পরিবর্তিত হয়, ব্যাখ্যা করো। ওকে ডান, পারবে। অ্যালকালি মেটাল বলতে কি বোঝো? 2 ধর্ম লেখো, এটাও পারবে। ওকে ডান। 11 বর্গদের সাথে কি? স্যার, কোনো এলিমেন্ট যে 11 বা 12 আছে তাদের শ্রেণী কি বোঝাবে না? আমি ঠিক বুঝলাম না, পরে যখন ডাউট নেব তখন জেনে নেব। ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট। গ্রুপের নিচে ধাতব ধর্ম কেন বাড়ে? এটা তো বুঝতেই পারছো। 287 হলে মৌলটা কোন গ্রুপে পড়বে? গ্রুপ নাম্বার 17, তাই তো? যখনই দেখবে শেষ কক্ষে ইলেকট্রন 2-এর থেকে বেশি, তখন আগে একটা 1 বসিয়ে নেবে বাবা আমার সোনারা। মানে এটা হচ্ছে হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেন। আর এদের ভ্যালেন্সি কত সোনামণি? এদের ভ্যালেন্সি হচ্ছে 1, এদের ভ্যালেন্সি হচ্ছে 1। হাইড্রোজেনের অবস্থান বিশেষ কেন তো বলে দেওয়া হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর জয়নিং দিস ক্লাস, হ্যাভ আ নাইস ডে, গুড প্রিপারেশন অ্যাহেড। আমাদেরকে কিন্তু জিততেই হবে। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস।